তিনি বলছেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে, আমরা যুদ্ধাবস্থায় আছি। এই বাস্তবতা মনে রেখেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। আমি আসলে এই যুদ্ধাবস্থার একটু ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই, কারণ কদিন আগে আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম তিনিও তার ফেসবুক পোস্টে লিখেছেন যে আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি। আসলে আসলে কেমন যুদ্ধ পরিস্থিতিতে আছে বাংলাদেশ? এখানে পক্ষ কারা? যুদ্ধ ব্যাখ্যা করার কোনোই প্রয়োজন নেই যে ইন্ডিয়া বর্তমান সরকারকে পছন্দ করছে না, এবং এখানে যে মাইনরিটি ক্লিনজিং বলেন অথবা এখানে ইসলামিক এক্সট্রিমিস্টদের যে উত্থান বলেন, তারপরে কিছু কিছু কথা এসছে যে পাকিস্তানি এখানে প্রভাব বাড়ছে, এবং এমন কথা উঠছে যে পাকিস্তানি সেনাবাহিনীর লোকজন এখানে এসছে। এই হোল পিকচারটা তো ইন্ডিয়ার কাছে মানে গ্রহণযোগ্য হতে পারে না। এতদিন শুনেছি ভারতের প্রভাব বাংলাদেশে বেশি, এখন যদি পাকিস্তানের প্রভাব বাড়ে তাতে কি কোনো অসুবিধার কিছু আছে? মাহফুজ আলম উপদেষ্টা তিনিও দেখলাম বলছেন এখন থেকে বা সামনে থেকে আর কোনো মব মানে মব মেনে নেওয়া হবে না। আসিফ নজরুল বললেন মোরাল পুলিশিং আর চলবে না। তুলসী গ্যাবার্ডের বক্তব্যের পরে গভর্নমেন্ট যে একটু নড়ে চড়ে বসছে সেটার কিন্তু প্রমাণ আছে। যেমন একটা ধরেন যে আরসার যে কয়েকজনকে গ্রেপ্তার করা, এতদিন গ্রেপ্তার করা হয় 56,000 বর্গ মাইলে এই 20,000 সেনা, মানে ব্যারাকের বাইরে 20,000 সেনাবাহিনী কতটা কাভার করতে পারবে? আপনারা সহযোগিতা করেন, হ্যাঁ পাবলিকের সহযোগিতা আহ্বান করবেন, আপনারা সহযোগিতা, মানে ওনারা তো স্বীকারই করছেন না। একটা এনজিওর জরিপ বলছে 5ই আগস্টের পরে 6 মাসে 121 জন সম্ভবত গণপিটুনিতে নিহত হয়েছে। ইন্দো প্যাসিফিক রিজিয়নে বাংলাদেশকে এখন বলা হচ্ছে পুলসেরা, অর্থাৎ বেহেশতে যেতে গেলে এই পুলের উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ, জনাব মাহবুব কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। অনেক প্রশ্ন আপনার কাছে, আপনি অনেক বিষয়ে কথা বলবেন যার কারণে অনেক প্রশ্ন আপনার কাছে। শুরু করি কয়েকদিন আগে সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পুলিশ কর্মকর্তাদের সাথে একটা বৈঠকে তিনি বলছেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে, আমরা যুদ্ধাবস্থায় আছি। এই বাস্তবতা মনে রেখেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। আমি আসলে এই যুদ্ধাবস্থার একটু ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই, কারণ কদিন আগে আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম তিনিও তার ফেসবুক পোস্টে লিখেছেন যে আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি। আসলে আসলে কেমন যুদ্ধ পরিস্থিতিতে আছে বাংলাদেশ? এখানে পক্ষ কারা যুদ্ধে সেটা বুঝতে পারছেন? না, যুদ্ধ পরিস্থিতি তো ডেফিনেটলি প্রতিপক্ষ উনি ইন্ডিয়াকে বোঝাননি, উনি আমেরিকাকেও বোঝাননি, উনি বা অন্য কোনো মায়ানমারকেও বোঝাননি। যুদ্ধ পরিস্থিতিটা সম্ভবত উনি বুঝিয়েছেন দেশে যে এখন বিশৃঙ্খলা চলছে, তারপরে ধরেন যে এখানে সেখানে মব জাস্টিস চলতেছে, তারপরে সরকারকে অকার্য করার একটা চেষ্টা চলছে বলে উনি ভাবছেন, এবং একটা অস্থিরতা চলছে কি হবে ভবিষ্যতে। এই পুরো পরিস্থিতিটাকে উনি একটা বৈরী পরিবেশ মনে করছেন, এবং এই বৈরী পরিবেশটাকে সম্ভবত উনি যুদ্ধের প্রতিপক্ষ ভাবছেন। আমার কাছে এটাই মনে হয়, কারণ এছাড়া ইন্ডিয়াকে উনি মিন করার কথা না, কারণ ইন্ডিয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টা জাস্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেল উল্টে গেছে। উনি প্যারিস থেকে ঢাকা আসার সময়, মানে টেক ওভারের আগে উনি যেভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে হম্বিতম্বি করেছিলেন, এখন উনি টোন ডাউন করেছেন। এখন মনে একটা অ্যাপারেন্টলি মনেই হচ্ছে যে উনি ইন্ডিয়ার সাথে একটা কম্প্রোমাইজে আসার চেষ্টা করছেন, এবং এটার কিছু কিছু লক্ষণও আমরা দেখছি। সুতরাং ইন্ডিয়াকে উনি হোস্টাইল দেখছেন, যেমন ধরেন যে উনি বলছেন যে সেভেন সিস্টার এই সেই ইত্যাদি, এদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে, ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। তারপরে ধরেন যে ইয়েও বেড়ে গেছে, আপনার এক্সপোর্ট বেড়ে গেছে। তারপরে কি বলে যে ইন্ডিয়ার বিরুদ্ধে যেভাবে আগে কথা বলা হতো, মানে সে ওই টোন এখন আর নেই। ইন্ডিয়া কি তাদের টোন চেঞ্জ করেছে? হ্যাঁ, ভারত কি তাদের টোন চেঞ্জ করেছে? না না, ভারত তার টোন চেঞ্জ করে নাই। ভারত তার টোন চেঞ্জ করে নাই। ভারতের মিডিয়া, অবশ্য ভারতের মিডিয়ার উপর আমি খুব একটা আস্থা রাখি তা না, কিন্তু ভারত টোন চেঞ্জ করেনি, এটা বোঝা যায়।
হুম। এটা যেমন কদিন ওইভাবে। আগেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন বললেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো, বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে, তার কদিনের মধ্যে আবার মানে তার পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলল বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানালো, সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ জানালো, ভারত উদ্বেগ জানালো, বাংলাদেশ থেকে মানে দাগী আসামিদের জেলখানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে এইরকম বিষয় জানালো। তাতে কি মনে হচ্ছে যে আসলে, মানে এই জন্যই আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি বলছিলেন যে টোন ডাউন করেন না, এই বিষয়গুলো কেমন ইঙ্গিত দিচ্ছে? না, এইটা তো ব্যাখ্যা করার কোনোই প্রয়োজন নেই যে ইন্ডিয়া বর্তমান সরকারকে পছন্দ করছে না, এবং এখানে যে মাইনরিটি ক্লিনজিং বলেন অথবা এখানে ইসলামিক এক্সট্রিমিস্টদের যে উত্থান বলেন, তারপরে কিছু কিছু কথা এসছে যে পাকিস্তানি এখানে প্রভাব বাড়ছে, এবং এমন কথা উঠছে যে পাকিস্তানি সেনাবাহিনীর লোকজন এখানে এসছে। এই হোল পিকচারটা তো ইন্ডিয়ার কাছে মানে গ্রহণযোগ্য হতে পারে না। এটা এটা লজিকের কোনো ব্যাপার না, এটা এমনিতে কমন সেন্স দিয়ে বোঝা যায়। তো ফলে এবং ওরা তো ডিরেক্টলি বলছেন যে মানে ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া ইন্ডিয়া কারোর অন্য কারোর সাথে কোনো সম্পর্ক করবে না, এ তো ক্লিয়ারলি বলেছেন। তো এটা তো আর ইলেকটেড গভর্নমেন্ট না, সুতরাং এটা উই ক্যান কনক্লুড ভেরি মাচ যে এই সরকারকে ইন্ডিয়া পছন্দ করছে না। তো পাকিস্তানি প্রভাব কি আসলেই বাড়ছে মাহবুব কামাল? পাকিস্তানি প্রভাব কি কি আসলেই বাড়ছে? না, পাকিস্তানি মানে ফিজিক্যাল প্রভাব কতটা বাড়ছে সেটা আমি বলতে পারবো না, বাট ফিলসফিক্যাল প্রভাব তো যথেষ্ট বাড়ছে, যথেষ্ট বেড়েছে ফিলসফিক্যাল প্রভাব। যেমন ধরেন জিন্নাহ সাহেবের আপনার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে, উর্দুতে কথা বলতেছে অনেকে। তারপরে ধরেন পাকিস্তানি কাওয়ালিদের এনে কাওয়ালি ইয়ে করা হচ্ছে, গান গাওয়া হচ্ছে। তারপরে ধরেন মানে আমাদের অনেক ক্ষেত্রে রাজনৈতিক বলা নেতারাও হচ্ছে যে এখন অনেকে উর্দুতে কথা বলছেন। আপনি হ্যাঁ, দেখেছেন হ্যাঁ, কিনা ভিডিওটা? সালাউদ্দিন আহমেদ, হাসনাত আবদুল্লাহ, ইব্রাহিম হুজুর একজন আছেন, ওনারা দেখছিলাম একটা আমি আলোচনায় বেশ উর্দুতে কথা বলছেন। আমি শুনেছি, আমি মানে দেখিনি, আমি আমি শুনেছি। তারপরে ধরেন যে আরবি শিক্ষা দিতে হবে ইত্যাদি। তারপরে আইএস এর পতাকা নিয়ে তো আপনার মিছিলই হয়েছে। হ্যাঁ, তো এই সবটা মিলে একটা খুব হার্ড লাইনের একটা প্রো ইসলামিক একটা ফোর্স এখানে ডেভেলপ করে গেছে, এবং সেটাকে আমরা পাকিস্তানের সাথে লিঙ্ক করতে পারি। মানে এটা তো এক ধরনের আহ মানে পাকিস্তানের যে ফিলসফি, সে তার সঙ্গে কিন্তু মানে আলট্রা ইসলামিজমের কোন মানে পার্থক্য নাই। এটা দুটো কিন্তু একই রকম, মানে একই মোহনায় প্রবাহিত। তো সেরকমটা সেই হলে কি অর্থে কোনো অসুবিধা আছে নাকি সুবিধা আছে? মানে পাকিস্তানি প্রভাব ফেললে হ্যাঁ, এখানে পড়লে পাকিস্তানের প্রভাব যদি বাড়ে, এতদিন শুনেছি ভারতের প্রভাব বাংলাদেশে বেশি, এখন যদি পাকিস্তানের প্রভাব বাড়ে তাতে কি কোনো অসুবিধার কিছু আছে? আহ, মানে কোনো প্রভাবই তো ভালো না, নাইদার ইন্ডিয়ান নর পাকিস্তান। আমাদের এখানে কেন প্রভাব, মানে এটা তো এক ধরনের পলিটিক্যাল হেজিমনি। এখানে প্রভাবের তো কোনো বিষয় না। উই আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, সভারেন্টি। আমাদের ভাগ্য আমরাই নির্ধারণ করব, আমাদের পথ চলা আমরাই নির্ধারণ করবো, এখানে প্রভাব কেন হবে? মানে আই অপোজ এনি সর্ট অফ external influence in in our politics, in our culture, in our behavioral pattern, your entire আমাদের যে ফিলসফি আমাদের, সেইটার প্রতি যে কোনো ধরনের ইন্টারভেনশন, যে কোনো ধরনের প্রভাব, এইটা তো বিরোধিতা করতেই হবে। তা নাহলে তো আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট এবং সোভারেন কান্ট্রি হিসেবে থাকতে পারবো না। এটা আমাদের এটা বিরোধিতা করতে হবে। বি ইট ইন্ডিয়ান অর ইট ইজ পাকিস্তানি অর ইট ইজ এনি আদার কান্ট্রি, এটা এটা তো মানে গ্রহণ করার কোনো প্রশ্নই উঠে না আর কি। আর পাকিস্তানি প্রভাব এটা তো আরো বেশি ডেঞ্জারাস। এটি বেশি ডেঞ্জারাস যে পাকিস্তানি প্রভাব যদি এখানে বাড়তে থাকে, ধরেন যদি ইনক্রিজিংলি এটা যদি দেখা দিতে থাকে, তাহলে একটা সময় দেখা যাবে যে একটা কনফেডারেশনের দাবি উঠতে পারে যে আমরা কি বলে যে মানে 71 এর পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাই। হ্যাঁ, বা পূর্ব পাকিস্তান বাংলাদেশ, পাকিস্তান একটা কনফেডারেশন, এরকম একটা দাবি উঠতে পারে। হ্যাঁ, যদি এটা প্রভাব বাড়তে থাকে। তো এই প্রভাব কিন্তু কোনোভাবেই আমাদের কি বলে সাপোর্ট করা যায় না। জি।
যারা মাহবুব কামাল, আমি যুদ্ধাবস্থা দিয়ে শুরু করেছিলাম, ওটাতে আরেকটু জানতে চাই যে যুদ্ধাবস্থা সবসময় সেনাবাহিনীর একটা ভূমিকা থাকে। আপনি এখন এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কেমন দেখছেন? আমরা দেখলাম যে গেল বুধবার সেনাপ্রধানের সাথে মানে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান বৈঠকও করেছেন একটা। আহ, আসলে কেমন ভূমিকা আপনার চোখে পড়ছে? না, সেনাবাহিনী চিফ অ্যাডভাইজারের সাথে সেনাবাহিনীর যে সাক্ষাৎ, এইটা এই মুহূর্তে সাক্ষাৎটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়। সিগনিফিকেন্ট ইন দ্য সেন্স যে ধরেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো মারাত্মক, মানে বাজে অবস্থায় চলে গেছে। আহ, এবং আপনার আফটার তুলসী গ্যাবার্ড হ্যাজ মানে টার্ন বাংলাদেশ অ্যাজ এ ইমার্জিং খেলাফত রাষ্ট্র, এরপর থেকে এখানকার যে মানে সব মহলেই এক ধরনের কি বলে রিপার্কেশন তৈরি হয়েছে। মানে ওনার কথা তো এরকম ছিল যে এখানে আলট্রা ইসলামিস্টরা এটা এবার তারা খেলাফত প্রতিষ্ঠার জন্য ইয়ে করতেছে। তো আলট্রা ইসলামিজম এবং খেলাফত দুটো কিন্তু ডিফারেন্ট। খেলাফত ইজ সামথিং মানে সামথিং মানে মোর ডেঞ্জারাস দেন মানে টেরোরিজম, এনি সর্ট অফ টেরোরিজম। তো এই তুলসী গ্যাবার্ডের এইটা কথার পরে স্বাভাবিকভাবেই সব মহলের মধ্যে রিপার্কেশন হয়েছে এবং ন্যাচারালি আর্মির মধ্যেও এটা হওয়ার কথা। এবং এইটার কনসিকুয়েন্স কি হইতে পারে, আলটিমেটলি কি হইতে পারে, সেটা নিয়েও আর্মির মধ্যে এক ধরনের চিন্তা আসতে পারে। আমি যেটা অ্যাসিউম করতেছি, যদিও এ ব্যাপারে কোনো মানে কোনো এ ধরনের কোনো কি বলে যে আইএসপিআর থেকেও সেইভাবে যেটা বলছে সেইটার যে পূর্ণাঙ্গ তা না, অথবা অফিসিয়াল স্টেটমেন্ট গভর্নমেন্টের সেটাও আসে নাই সেইভাবে। আমি যেটা অ্যাসিউম করতেছি সেটা হচ্ছে যে হয়তো হয়তো সেনাবাহিনী চিফ অ্যাডভাইজারকে সতর্ক করেছেন যে দেশের যে পরিস্থিতি, এটা আপনাকে হার্ড লাইন নিতে হবে, আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে, তা না হলে পরিস্থিতি আরো বাজে আকার ধারণ করতে পারে। এবং পরিস্থিতি যদি আরো বাজে আকার ধারণ করে তাইলে মানে গ্লোবালি আমাদের যে ইমেজ এটা নষ্ট হবে, এবং সেই নষ্ট হওয়ার পরে কি হবে, বাট এইসব হয়তো উনি তাকে বলেছেন আর কি, তাকে অ্যালার্ট করতে বলেছেন। আমার এটা 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 আমার অ্যাজাম্পশন, আই এম নট শিওর অ্যাবাউট ইট। মানে বাট তুলসী গ্যাবার্ড, মানে আপনার তুলসী এই অ্যাজাম্পশনের উপরেই আমি পাল্টা একটা প্রশ্ন করি যে তুলসী গ্যাবার্ডের বলার পরেই মানে এই জায়গাটার কি টনক নড়ছে যে এই বিষয়গুলো দেশে হচ্ছে? মানে এখন সেনাবাহিনীকে হার্ড লাইনে যেতে বলছেন, এতদিন যা হয়েছে বা যে পরিস্থিতি তাতে খুব হার্ড লাইনে যাওয়ার মতো অবস্থায় সরকার ছিল না। না, তুলসী গ্যাবার্ডের পরে তো অনেকগুলো চেঞ্জ আমরা দেখতেছি। তুলসী গ্যাবার্ডের বক্তব্যের পরে অনেকগুলো চেঞ্জ দেখতেছি। যেমন ধরেন এই তুলসী গ্যাবার্ডের স্টেটমেন্টের পরে সরকারের যে প্রতিবাদ, এটা অফিসিয়াল প্রতিবাদ, সেটা দেখা গেল যে ফ্রেঞ্চ এম্বাসি এটা শেয়ার করছে। এখন দেখা গেল যে এই ফ্রেঞ্চ এম্বাসি এটা শেয়ার করে, ফ্রেঞ্চ এম্বাসিতে কর্মরত দু একজন তারা এটা শেয়ার করছে এবং তাদের নাকি চাকরি গেছে। তাইলে গভর্নমেন্টের তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিরোধিতা করে সরকারের যে স্টেটমেন্ট সেইটা ফ্রেঞ্চ এম্বাসি থেকে শেয়ার করানো হবে কেন? এটা 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 একটা প্রশ্ন। তার মানে মানে গভর্নমেন্ট সে কি, হ্যাঁ মানে এটা করানো হচ্ছে। তারপর ধরেন আজকে চিফ অ্যাডভাইজারের যে বক্তব্য যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই, হ্যাঁ, এবং নির্বাচন নির্বাচন যথাসময়ে হবে, কোনো নির্বাচনকে বাধা দিতে পারবে না। তারপরে ধরেন যে আমরা এখন তো সমন্বয়করা আগে যেভাবে মানে উচ্চ কণ্ঠে কথা বলছেন ইত্যাদি, তাদের কিন্তু তারাও কিন্তু এখন টোন ডাউন করছেন। কোনো আগের মতো সে অ্যাগ্রেশনটা আমি দেখতেছি না, মানে অ্যাগ্রেসিভ রূপটা আমি আর দেখতেছি। তো মানে এটা বোঝা যাচ্ছে যে একটা গুমট পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা একটা গুমট পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে অনেকেই সিরিয়াসলি নিয়েছে। একটু একটু তুলসী হয়তো গ্যাবার্ডের অনেকে বক্তব্য উড়িয়ে প্রসঙ্গে দিচ্ছে। আপনার কাছ থেকে জানি, মাহবুব কামাল, যে তুলসী গ্যাবার্ড এরকম একটা প্রসঙ্গ কেন টানলেন? ইসলামিক খেলাফত, ইসলামিক টেরোরিজম, এই প্রসঙ্গগুলো বাংলাদেশ প্রসঙ্গে কি যৌক্তিকভাবে টেনেছেন বলে আপনি মনে করেন?
এই প্রশ্নটার সাথে সাথে এটাও আপনি যে বলছেন যে সরকারের যে প্রতিক্রিয়া, সরকার বলছে ভিত্তিহীন এবং অযৌক্তিক, এরকমই একটা বার্তা দিচ্ছে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিক্রিয়াটাও বা কেমন হলো? না, প্রথম কথা হচ্ছে যে আপনাকে তুলসী গ্যাবার্ডের যে পরিচয় সেটা তো আপনাকে জানতে হবে। উনি শি ইজ আটারলি মানে হিন্দুত্ববাদী এবং ইসকনের মেম্বারও। ফলে মানে মানে হিন্দু মাইনরিটির ক্ষেত্রে উনি আগের থেকেই সিরিয়াস। এবং ইরানি ঘটনাগুলো ঘটতেছে, যেমন ধরেন আমি একটা ছোট ঘটনা বলি। এই বরগুড়ে এক হিন্দু মেয়ে রেপ হয়েছে, তারপরে তার বাবা মামলা করছে, সেই বাবাকে পর্যন্ত খুন করা হয়েছে। তো এই যে এইসব ঘটনাগুলো, এগুলো হয়তো এগুলো প্রতিটি ঘটনারই তো আপনার তারা আপডেট থাকে, তাই না? তো উনি কনসার্ন হবেন নিশ্চয়ই। আর শুধু তুলসী গ্যাবার্ড কেন, আপনি আমেরিকার একটা প্রভাবশালী পত্রিকায় তো বলা হচ্ছে মানে বাংলাদেশ ইজ হেডিং টুয়ার্ডস খেলাফত, এই ধরনের মুভি। তারপর গার্ডিয়ান তো অনেক ধরনের কথা বলছে বাংলাদেশের এইসব। শুধু তুলসী গ্যাবার্ড না, গ্লোবালি এই ইমেজটা বাংলাদেশের ইনক্রিজিংলি আপনার হচ্ছে যে বাংলাদেশে ইসলামিক টেরোরিস্ট বা ফান্ডামেন্টালিজম বলেন বা এক্সট্রিমিজম বলেন, এটা দিন দিন মাথা চাড়া দিচ্ছে। এটা তো গ্লোবালি এটা এটা ইট ইজ ওয়েল নন ফ্যাক্ট গ্লোবালি। এখন আমাদের মানে সরকার যে প্রতিবাদটা করছে আর কি, এই প্রতিবাদটা আমি কি বলবো, এটা মানে বাংলা একটা প্রবাদ আছে যে চোখে মুখে দই তারপরে বলে তুই। আপনি জানেন, আজকে সন্ধ্যার সময় আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি একটা ভিডিও দেখলাম, এক ভদ্রলোক, তার স্ত্রী একটা ইউনিভার্সিটির টিচার, উনিও খুব লার্নেড। তো তার ওই একটা জায়গায় তাদের ফ্ল্যাট আছে ইত্যাদি, তো ওই 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 জায়গাটা একটা মসজিদ আছে। তো উনি প্রতি শুক্রবারই মসজিদে নামাজ পড়েন। তো সেদিন হচ্ছে কি, গত শুক্রবারই সম্ভবত, ওর জ্যামে পড়ার কারণে গাড়ি দেরিতে আসছে, নামাজ শেষ হওয়ার সময় শুধু মসজিদের কাছে আসছে। ইন দ্য মেইন টাইম প্রথমে দুই একজন, তারপরে 200-250 আপনার এই মুসল্লি, আমি বলবো জেহাদি, তারা তাকে ধরছে। হ্যাঁ, নাস্তিক, মালাউম, এই সেই নানা রকম, তার স্ত্রীকে অপদস্থ, বাড়িঘর ভাঙা পর্যন্ত শুরু হয়েছে, যদিও ভাঙা নেই। এবং তাকে নানা রকম ভাবে অপদস্থ। হ্যাঁ, নামাজ পড়িস না তুই, মসজিদ সম্পর্কে বাজে বাজে কথা বলিস, এই সে, এগুলো কিন্তু কিছুই না। নামাজ পড়ি, আমার গাড়ি জ্যামে আটকা পড়ছি। তারপরে যাই হোক, এরকম অনেকক্ষণ পরে র্যাব এসে তাকে উদ্ধার করছে এবং উনি প্রেস কনফারেন্স না কিছু বলতেছে, আমি দেখতেছি। তো দেখেন এই যে একটা অবস্থা, হ্যাঁ, মানে বিনা কারণে, হ্যাঁ, এই যে একটা লোককে এভাবে অপদস্থ করা, তো এগুলি এগুলি তো একটা ছাপা থাকছে, এগুলি তো হচ্ছে, তাই না? তো ফলে আর এখানে তো ধরেন বাংলাদেশে তো অনেক ধরনের নিউজ এজেন্সি আছে, অনেক ধরনের নিউজ এজেন্সি এবং অনেক ধরনের অর্গানাইজেশন আছে। ধরেন যে ইউনাইটেড নেশনস এর এখানে অনেক অর্গান আছে, তারপর ধরেন ওয়ার্ল্ড ব্যাংকের অফিস আছে, এখানে নানা বিদেশি পত্রিকার ঢাকার রিপ্রেজেন্টেটিভ আছে, বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ আছে। হ্যাঁ, তো এইসব খবর কি যাচ্ছে না? এটা যাচ্ছে খবর। হ্যাঁ, তো এটা অস্বীকার করলে না, আমি একটা জিনিস বুঝতেছি না শারমিন, সেটা হচ্ছে সব জায়গায় আমি দেখতেছি ডিনায়াল থিওরি। হ্যাঁ, সব অস্বীকার করার মানে একটা প্রবণতা সব ক্ষেত্রেই ডিনায়াল, মানে কোনো কিছু স্বীকার করো, যেটা আমরা শেখ হাসিনার আমলে দেখছি। কোনো কিছুই মানে স্বীকার করা, নির্বাচন কোনোভাবে স্বীকার করবে না যে এটা কারচুপি হয়েছে, হ্যাঁ সব ঠিক আছে, এটা গণতান্ত্রিক সরকার, এটা জনগণের সরকার। কিন্তু মানুষ চোখে সবাই দেখছে নির্বাচন কেমন হচ্ছে। এখনো আমি দেখতেছি যে সব জায়গায় একটা ডিনায়াল। এবং দেখেন কি, মানে চিফ অ্যাডভাইজারের যে প্রেস সেক্রেটারি, উনি বলতেছে অর্থনীতি কিভাবে কাম ব্যাক করছে, এটা মিরাকল, অর্থনীতি থেকে কাম ব্যাক করছে, অথচ অর্থনীতির অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তো তারপরে মানে যে কোনো ধরনের আপনি একটা কোয়েশ্চেন রেজ করবেন যে এটা কেন হলো, দেখবেন যে একটা ডিনায়াল। যেমন অপরাধ বাড়েনি, প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারেও বলছিলেন। দেখেন, এই যে বলছেন যে অপরাধ বাড়েনি, হ্যাঁ, এটা কি বলবো আমরা,
মানে আপনি যদি 5 আগস্টের পরে ধরেন, আমি সংখ্যা তত্ত্বে বিশ্বাস করি না, বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স খুবই বিভ্রান্তিকর। এক জায়গায় দেখলাম যে 2000-এর বেশি এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, মানে সরকারের পক্ষ থেকে না, মবের মব বা অন্য কোনো ভাবে হয়েছে। তারপরে ছিনতাই হয়েছে প্রায় 2000-এর বেশি। হ্যাঁ, 5 আগস্টের পরে 2000-ই। তারপরে মবের হাতে সরাসরি নিহত হয়েছে 18 জন না কত, অন্যান্য ভাবে কিলিং টিলিং হয়েছে। তো এগুলি কি অপরাধ বাড়েনি? এই মানে এটা কি বলা যাবে এটা কি অপরাধ বাড়েনি? আমি তারপরে দেখছিলাম ধরেন যে একটা একটা কতগুলি এনজিওর জরিপ বলছে 5ই আগস্টের পরে 6 মাসে 121 জন সম্ভবত গণপিটুনিতে নিহত হয়েছে। গণপিটুনি, গণপিটুনি, তারপরে মব জাস্টিসের মাধ্যমে, তারপরে ধরেন যে বিচ্ছিন্ন ভাবে হয়েছে, যেমন যে একটা শত্রু একটা অনেকদিন আগে শত্রু ছিল, তাকে খুন করে ফেললো, বা এই যুবলীগ করে ছাত্রলীগ করে খুন করে ফেললো, বা এই বিএনপি ছাত্রদল করে খুন করে ফেললো, মানে পরস্পর বিরোধী। তোমার এগুলো তো হয়েছে, তাই না? তারপরে ধরেন যে ভাঙচুর, এগুলি কি হয় নাই? হচ্ছে না? জাতীয় পার্টির অফিস আপনি ভেঙে দিলেন, জাতীয় পার্টির অনেকগুলি জেলা অফিস ভেঙে ভেঙে গেল, 32 নম্বর ভেঙে দিলেন। তারপর এগুলি কি, এটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না? এটা কি আপনি কি বলেন, এটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলা যায়? বা জাতীয় পার্টি এবং ইফতার করতে গেলেও সেখানে প্রত্যেকবার বাধা দেওয়া হচ্ছে। হচ্ছে, এবং মানে জেলা লেভেলের অনেক বাড়ি তো ভেঙে দেওয়া হচ্ছে, অনেক বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, এবং কোথাও তো কোনো প্রোটেকশন নাই, কোথাও কোনো প্রোটেকশন। তো এগুলি কি মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়নি আপনি আপনি যে বলতে বলছিলেন চান? জনাব মাহবুব কামাল যে ওই যে সেনা প্রধানের সাথে বৈঠকে একটু হার্ড লাইনে যাবার কথা বলতে পারে বলে আপনি অ্যাজিউম করছেন বলছিলেন, এখন কি মনে হয় যে এগুলো আসলে সেনাপ্রধানকে এমনটি বলবার পরে যদি বলে থাকেন তাহলে এখন হয়তো পরিস্থিতির একটু পরিবর্তন হবে? আমরা কিন্তু সম্প্রতি মাহফুজ আলম উপদেষ্টা তিনিও দেখলাম বলছেন এখন থেকে বা সামনে থেকে আর কোনো মানে মব মেনে নেওয়া হবে না। আসিফ নজরুল বললেন মোরাল পুলিশিং আর চলবে না, মানে সামনে থেকে আর হবে না। আমি বলছি, শুনে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের পরে গভর্নমেন্ট যে একটু নড়ে চড়ে বসছে সেটার কিন্তু প্রমাণ আছে। যেমন একটা ধরেন যে আরসার যে কয়েকজনকে গ্রেপ্তার করা, এতদিন গ্রেপ্তার করা হয়, তাই না? তো ওরাও তো টেরোরিস্ট, তাই না? তারপরে ধরেন যে এই যে টোন ডাউন করা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। হ্যাঁ, তারপরে সবার টোন দেখবেন আগের চেয়ে একটু মোলায়েম, আগে যেরকম হার্শ টোনের কথা বলতো অনেকটা মোলায়েম হয়ে গেছে আর কি। তো ফলে এটা তো প্রতিক্রিয়া হচ্ছে। আমার মনে হয় যে সরকার আগের তুলনায় এখন কি বলে যে সেন্সিবল অ্যাক্ট করবে, আমার এটা মনে হচ্ছে। কারণ সরকার দেখেন, মানে গত কিছুদিন আগ পর্যন্ত, মানে তুলসী গ্যাবার্ডের আগ পর্যন্ত আপনি সরকার এত কিছু যে হচ্ছে, কোন স্টেটমেন্ট পর্যন্ত সরকারের পক্ষ থেকে ছিল না। কখনো কখনো যখন খুব হাইলি একটা সেন্সিটিভ ব্যাপার হয়ে গেছে, যেমন ধরেন আসিয়ার ধর্ষণ, সেই ব্যাপারে তখন স্টেটমেন্ট আছে। এরকম 2-4টা যখন মানে খুব সেন্সেশনালাইজ করছে রাষ্ট্র জাতিকে, সেই ক্ষেত্রে হয়তো 2-1টা করছে। বাকি যে সবকিছু সরকার তো নির্বিকার ছিল, সব ক্ষেত্রে তো নির্বিকার। হ্যাঁ, স্টেটমেন্ট কিন্তু দেয় নাই। হ্যাঁ, যে আমরা পারতেছি না, আবার পুলিশের মরাল ভেঙে গেছে, পুলিশ কাজ করতে পারতেছে না, সেনাবাহিনী মানে সব জায়গায় যেতে পারছে না, সেনাবাহিনীর সংখ্যা কম, 56,000 বর্গ মাইলে এই 20,000 সেনা, মানে ব্যারাকের বাইরে 20,000 সেনাবাহিনী কতটা কাভার করতে পারবে? আপনারা সহযোগিতা করেন। হ্যাঁ, পাবলিকের কাছে সহযোগিতা আহ্বান করবেন, আপনারা সহযোগিতা, মানে ওনারা তো স্বীকারই করছেন না, কিন্তু এটা সরকার না ডিনায়ালের করলেও মধ্যে আছে। সেনাবাহিনী তো ঠিক আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো তো সেনা প্রধান বলেছেন যে সংখ্যা কম, পুলিশের মোরাল বা পুলিশ অকার্যকর হয়ে গেছে, এই কথাগুলো তো সেনাবাহিনীর প্রধান বলেছিলেন। হুম, সেনাবাহিনী প্রধান বলেছিলেন। এবং সেনাবাহিনী শুনেন, একটা ব্যাপার হচ্ছে কি, আপনি দেখেন, মানে 5 আগস্টের পরে কিন্তু আপনার সেনাবাহিনী এবং পুলিশ কতটুকু পর্যন্ত যেতে পারে বা পারবে, এটা একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে 5 আগস্টের পর। হ্যাঁ, যেমন 5 আগস্টের সেনাবাহিনী মানে কোনো গুলি গুলি করবে না বলছে, গুলি করেন নাই। এবং পুলিশ যেগুলো মানে হত্যার সঙ্গে যুক্ত ছিল তাদের অনেকেরই মানে বাজে পরিণতি ভোগ করতে হয়েছে।
যেমন এনায়েতপুরে 13 না কতজন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে। সবটা মিলে এখন পুলিশ এবং সেনাবাহিনী মানে আগে যেরকম হয়েছে, আমরা তো আগে দেখছি, যেমন ধরেন যে জিয়া রহমানের যে সামরিক শাসন বা এরশাদের যে সামরিক শাসন, তখনকার যে সেনাবাহিনীরা মানে স্ট্রং ইয়ে ছিল, মানে অ্যাটিটিউড ছিল, সেটা কিন্তু সেনাবাহিনী এখন নেই। মানে নেই মানে কি, তারা ওটা দেখাচ্ছে না। তারা ইন দ্য নেম অফ প্রফেশনালিজম তারা হার্ড লাইন নিচ্ছে না। অনেক জায়গায় আমরা দেখবেন, ভিডিওতে দেখবেন সেনাবাহিনীকে মানে তর্ক করতেছে, এই করতেছে, কখনো কখনো অ্যাসল্ট করার চেষ্টা করতেছে, কিন্তু সেনাবাহিনী দেখেন কোনো রিয়াক্ট করতেছে না, হয়তো বোঝানোর চেষ্টা করতেছে। কিন্তু সেনাবাহিনীর সেনাবাহিনীর রিয়েল চরিত্র কি এটা? একজন সেনা সদস্যকে কেউ অপমান করবে, এইটা তো আগে ভাবাই যেত না। এটা মানে ধরেন যে আগে এটা ভাবাই যেত না। এবং সেনাবাহিনী দেখলে মানুষ মানে ভয় পেয়ে মানে একটা নিরাপদ জায়গায় যাইতে, কখন কি বলে ফেলে, কখন কি বেয়াদবি করে ফেলে। হ্যাঁ, এখন সেটা না, এখন সেনাবাহিনী তর্ক করতেছে, বিতর্ক করতেছে, কখনো কখনো অ্যাসল্ট করার চেষ্টা করতেছে, এবং সেনাবাহিনী কিছুই বলছেন। এটা এমনও হইতে পারে যে সেনাবাহিনী মনে করে দূর, আমাদের কি ঠেকা, হ্যাঁ আমাদের কি এমন ঠেকা হচ্ছে যে আমাদের এইভাবে ইয়ে করা। হ্যাঁ, তো দেখেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারপরও দেখেন যে হ্যাঁ গ্রেপ্তার হচ্ছে, অনেকেই গ্রেপ্তার হয়েছে, কিন্তু সেনাবাহিনী আবার কি বলে যে অনেকের মানে আক্রমণেরও শিকার হয়েছে। আক্রমণ মানে ওইরকম আক্রমণ না, এই যে তর্ক বিতর্ক বা তাদের সাথে সেনাপ্রধানকে সিল মেরে দেওয়ার কথা বলা হচ্ছে, বিতর্ক। হুম, মানে সেনাপ্রধানকে সিল মেরে দেওয়ার সময় এসে গেছে, এরকম কথাও মানে এখন অনলাইনে অন্তত দেখছি। হ্যাঁ সেনাবাহিনীর বিরুদ্ধে বলতেছে, অনেকেই বলতেছে তো সেনাবাহিনীর বিরুদ্ধে। হ্যাঁ, আমি একটা তো সেনাবাহিনী এরকম সহনশীল অবস্থানে থাকার জায়গাটা কেন? আপনিই বলছিলেন যে আগে সেনাবাহিনীকে দেখলে একটা ভয়ের অবস্থা থাকতো, এখন সেই সহনশীল অবস্থায় কেন? সহনশীল অবস্থা দেখেন অনেকগুলি ফ্যাক্টর আছে এখানে, এটা তো আমরা তো অত ডিটেলসে গভীরে যাই না। যেমন ধরেন যে সেনাবাহিনীর কতগুলো নিজস্ব এজেন্ডা আছে, একটা হচ্ছে পিস কিপিং এর একটা বড় ব্যাপার আছে। তারপরে সেনাবাহিনী একটা নিবর্তনমূলক বাহিনী হিসেবে প্রতিষ্ঠা পাক, এটা সেনাবাহিনী এখন আর চায় না। হ্যাঁ, তারা একটা প্রফেশনাল বাহিনী হিসেবে থাকতে চায়, এবং তারা মানে এমন কোন অপবাদ যেন সেনাবাহিনীর গায়ে না লাগে যে সেনাবাহিনী কাউকে অত্যাচার করছে, কাউকে মানে বিনা কারণে বা কারণ থাকলেও মানে অসহনীয় ভাবে তাকে আঘাত করছে, এই ধরনের ইমেজ সেনাবাহিনী নিতে চায় না। কিন্তু কিন্তু মাহবুব কামাল, সেনাবাহিনী সেনাবাহিনীর তো এই ইমেজটা, সেনাবাহিনী আগে আপনি যেটা বলছিলেন আগে সেনাবাহিনীকে দেখে মানুষ ভয় পেত, কিন্তু তখনও তো সেনাবাহিনীর সাথে দেশপ্রেমিক ট্যাগটাই লাগতো সবসময়। মানে সেনাবাহিনী এই অবস্থান পরিবর্তনের কারণ কি প্রয়োজন, মানে কি প্রয়োজন মনে করলো? সেনাবাহিনী সেনাবাহিনী জি, হ্যাঁ। সেনাবাহিনী এখন আর রাষ্ট্রের সঙ্গে সেন্স অফ পার্টিসিপেশন, এই অনুভবটা এখন আর নেই আমার পার্সোনালি। যে রাষ্ট্রকে আগলিয়ে রাখতে হবে, মানে রাষ্ট্রের ব্যাপারে আমার অতিরিক্ত একটা দায়িত্ব আছে, হ্যাঁ এই ধরনের অনুভূতিগুলি বোধহয় এখন আর নেই। তারা একটা বিচ্ছিন্ন কি বলে যে গোষ্ঠী হিসেবে নিজেদেরকে ভাবছে। কারণ অনেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে কথা বলছে, সেদিন আমি একটা জানি না ওইটা মেক করা কিনা, মানে এখন তো কোনো কিছু বিশ্বাস করা কঠিন। এই আসিফের সাথে আপনার আসিফ নজরুলের একটা টেলিফোন একটা ফাঁস দেখলাম আমি, তো সেখানে তো বলতেছে, মানে এটা কিন্তু আমি বলতেছি না যে এটা মেক করা হইতে পারে। ওখানে বলতেছে যে আসিফ বলতেছে যে ছাগলের 3 নম্বর বাচ্চা, তারপরে আসিফ একবার বলতে টিস্যু পেপারের মতো ফেলে দিব একসময়। এরকম একটা ভিডিও আমি দেখলাম, মানে ওই যে অডিও ফাঁস হয়েছে। তো এটা আমি আশা করবো যে এটা একটা ফেক, কারণ এটা খুবই সেনাবাহিনীর জন্য খুবই একটা লজ্জাজনক ব্যাপার। আমি আশা করবো যে এটা ফেক, কিন্তু শুনলাম আর কি। হ্যাঁ, তারপরে ধরেন যে অনেকেই তো আপনার ওই যে কি বলে হাসরাত আব্দুল বললো
যে সেনা ক্যান্টনমেন্টে যেসব রাজনীতিবিদ ছিল তাদেরকে কারা পালাইতে সাহায্য করছে, হ্যাঁ, এটার একটা জবাব থাকতে হবে। ওই যে ক্যান্টনমেন্টে 600 না কয়জন হুম। আওয়ামী লীগের নেতা ছিল, তাছাড়া বলতেছে মানে এটা তো সেনাবাহিনীর প্রতি এক ধরনের অবজ্ঞা না? কিন্তু এটা তো অবজ্ঞা। খুবই স্বাভাবিক না? বাহিনীতে কারা ছিল, সেনা অভ্যন্তরে মানে সেনানিবাসের মধ্যে কারা ছিলেন সেটা জানতে চাইতেই পারে নাকি মানুষ, যে কারা তারা? জান- জানতে চাইতে পারে, কিন্তু আপনি জানতে চাওয়ার তো একটা ইয়ে থাকে, এক ধরনের কি বলে যে এক ধরনের ভদ্রতা, এক ধরনের মানে উগ্রতার কেন, উগ্রতার তো কোনো ব্যাপার নেই, এটাতে জানতে চাইতেই পারে। কিন্তু মানে ভাবখানা এরকম, সবারই ভাবখানা এরকম যে সেনাবাহিনীর কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপারই না। এটা মানে হুম। ছাত্রদের যে ঐক্যবদ্ধ শক্তি বা জনতার যে ঐক্যবদ্ধ শক্তি, সেই ঐক্যবদ্ধ শক্তির কাছে সেনাবাহিনী কিছু না, এই ধরনের একটা কিন্তু নোশন আছে, এরকম একটা আছে। যেমন করে পুলিশকে ভাবা হচ্ছে, হম। মানে যেমন করে তারপর পুলিশকে অনেকটা ভাবা হচ্ছে। পুলিশকে যেভাবে ভাবা হচ্ছে, এবং মানে আমি কি বলবো, এই এই ছাত্র শক্তি এটা মানে ধরাকে সরা জ্ঞান হচ্ছে। মানে তাদের কাছে কোনো কিছুই কিছু মনে হচ্ছে না, হ্যাঁ। তো এটা ম্যাচুরিটির অভাব। এটা ধরেন যে একটা বয়স থাকে যখন মনে হয়, ওই যে বলো না যে বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই লেনিন, আমরা বলতাম আর কি, ওই যে আমরা মালবার যখন করতাম সবাই নিজেকে এক একজন লেনিন মনে করতো। আরে এই রাষ্ট্র চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, হ্যাঁ। এই আমরা বলতাম আর কি যে সমাজতন্ত্র এসে যাচ্ছে, কোনো কিছুই কেয়ার করতাম না। তো এখন তো এই অবস্থা দাঁড়াইছে, কোনো কিছুই তো কেয়ার করা হচ্ছে না। তাদের চেয়ে বয়স্করা যে বেশি বুঝে, তাদের চেয়ে যারা দীর্ঘদিন পলিটিক্স করছে তারা যে একটু বেশি বুঝে, এগুলো তো নাই। তারা মনে করতেছে, এবং এটা আমাদের প্রফেসর সাহেব এগুলো এনকারেজ করতেছেন, ব্যবহার করতেছেন, তিনি মনে করতেছেন। দেখেন এখানে একটা জিনিস আমি বলি, প্রফেসর সাহেব উনি বলতেছেন যে ছাত্ররা দেশ ঠিক করে ফেলবে, এবং মানে ছাত্ররাই হচ্ছে সবচেয়ে পোটেনশিয়াল সেকশন অফ দি সোসাইটি, তারাই ইয়ে করতে পারবে। তাইলে পাবলিকের কাছে অপশন গুলো কি? একটা হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টি, রাইটিস্ট পলিটিক্যাল পার্টি, একটা হচ্ছে লেফটিস্ট পলিটিক্যাল পার্টি, আর একটা হচ্ছে ইসলামিক যে দলগুলো সেগুলো, আর একটা হচ্ছে ছাত্র। এই চারটা অপশনের মধ্যে পাবলিক কোনটাকে বেছে নেবে? আপনি বলেন। একটা ধারার মধ্যে পড়বে না মানুষ? একজন নোবেল লরিয়েট বলতেছেন যে ছাত্ররা আপনার হচ্ছে রাষ্ট্র গঠন করবে, এই করবে তাদের, কিন্তু মানে এনসিপি তো তার দ্বারা প্যাট্রোনাইজড, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। তো এখন পাবলিক কি ভাববে? আমি কি বিএনপি কে, মানে বিএনপি পলিটিক্যাল রাইটিস্ট পলিটিক্যাল পার্টি এটা আমার অপশন, নাকি জামাত এজ এ কি বলে যে ইসলামিক পার্টি আমার অপশন, নাকি লেফটিস্ট পার্টির আমার অপশন, নাকি ছাত্র আমার অপশন? আওয়ামী লীগ তো নাই। তাইলে এখন কি করবে তারা? তারা কাকে ভোট দিবে? হ্যাঁ। তো এরকম একটা গোলক ধাঁধার মধ্যে চিফ অ্যাডভাইজার আমাদেরকে ফেলে দিচ্ছে, এবং এখান থেকে মানে বের হয়ে আসা খুব ডিফিকাল্ট আমি যা দেখছি। এখন তো এইখানে একটা প্রশ্ন করি, যখন ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যখন উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন, ছাত্রদেরকে সমর্থন দিচ্ছেন, সুযোগ করে দেওয়ার কথা বলছেন, তখন আসলে মানে যেটা নিয়ে প্রশ্ন উঠছে সরকারের নিরপেক্ষতা, সেটা নিয়ে যে প্রশ্নটা বিএনপি সহ বিভিন্ন সময় তুলছেন, রাজনৈতিক বিশ্লেষকরাও তুলছেন, সেখানে আসলে প্রশাসনের ভূমিকা কেমন হবে? কারণ সবসময় দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন আমরা দেখেছি, তখন দেখেছি প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, এবং প্রশাসন বুঝেছে যে দলের মনোভাব কি, সরকারের মনোভাব কি। এখন যখন ডক্টর ইউনূসের মনোভাব এমন বোঝা যাচ্ছে, প্রশাসন কি আসলে যখন নির্বাচনের সময়টা আসবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে? আচ্ছা শুনেন, এটা মানে আপনি আপনি মূল জায়গায় কথা বলতেছেন। প্রশাসন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য খুবই কম গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার। আমি বুঝাই, আপনি একটু চমকায় উঠছেন বোধহয়। আমি বুঝাইলে আপনি বুঝবেন। সেটা হচ্ছে যে
একটা ফেয়ার নির্বাচনের জন্য 5টা স্টেক হোল্ডার, 5 স্টেক হোল্ডার্স। 1 নম্বর হচ্ছে সরকার, 2 নম্বর হচ্ছে প্রশাসন, নির্বাচন কমিশন, 3 হচ্ছে প্রশাসন, 4 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, 5 নম্বর হচ্ছে পলিটিক্যাল পার্টি। 6 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইলেকটোরেট, নির্বাচক মণ্ডলী, একটা ফেয়ার ইলেকশন। এবং একটা ইলেকশন ফেয়ার হবে কিনা সেইটা 50% ডিপেন্ড করে ইলেকটোরেট, নট প্রশাসনের। আমাদের ইলেকটোরেট এইটা 20 বছর আগে যেটা যা ছিল বা 25 বছর আগে ছিল, এখন সেই ইলেকটোরেট এখন আর নাই। এখনকার ইলেকটোরেট হচ্ছে উন্মত্ত, এখনকার ইলেকটোরেট উত্তেজিত। হ্যাঁ, আপনি 91 থেকে 2009 পর্যন্ত যে ইলেকশন গুলো ফেয়ার হলো, এইটার মূল কারণটা হচ্ছে যে ইলেকটোরেট ডেমোক্রেটিক আচরণ। কেয়ারটেকার গভর্নমেন্টে খুব বেশি কিছু একটা করতে হয়। এখন আপনি ইলেকটোরেটের কাছ থেকে, মেজর পোর্শন অফ ইলেকটোরেট, তাদের কাছ থেকে আপনি সেন্সিবলি তারা ডেমোক্রেসি এক্সারসাইজ করবে না, ইলেকশনে করবে না। এটা একটা উত্তেজিত ইলেকটোরেট। এটা একটা কিছু কিছু মানে বেশ অনেক ইলেকটোরেট হচ্ছে উন্মত্ত। আমি বলবো এখন ধরেন প্রশাসন একেবারে নিরপেক্ষ থাকে, ফর এক্সাম্পল আপনি যেটা বলছেন, একেবারে নিরপেক্ষ থাকে। এই প্রশাসন কি এনসিপির সঙ্গে পারবে? এনসিপির যে আপনার শক্তি, এই যে যৌবনের যে শক্তি এবং তাদের যে রেজিমেন্টেশন, মানে যদি এই রেজিমেন্টেশন থাকে, রেজিমেন্ট থাকবে না, সেটাই পরে আসতেছি, এই রেজিমেন্টেশন থাকবে না, এটা অলরেডি মানে স্টার্টেড, অলরেডি স্টার্টেড, সেটা ব্যাখ্যা করতেছি পরে। তো যদি এরকম থাকে, অ্যাজ ইট ইজ থাকে এই এনসিপি, তাহলে ওই এনসিপির কাছে প্রশাসন কি? তুচ্ছ, কিচ্ছু না ইলেকশনের দিন আর কি। হ্যাঁ, এবং পুলিশও কিছু না। যদি মানে এই সিচুয়েশন প্রিভেইল করে এবং সরকার যদি মনে করে যে এনসিপি জিতে আসে, এটা কোনো বিষয়ই না। এই জন্য আমি আজকে ডিভিসি টকশোতে বলতেছিলাম, প্রথমে আগে ইলেকটোরেটকে ঠিক করে, তাদের কাউন্সিলিং করে, তাদের মধ্যে একটা ডেমোক্রেটিক ভ্যালুস তৈরি করে, যাতে তারা ইলেকশন প্রপার বিহেভ করে। তারা যদি প্রপার বিহেভ না করে, শত চেষ্টা করেও নিকৃষ্ট ইলেকশন হবে। শেখ হাসিনা, শুনেন, শেখ হাসিনা 3টা নির্বাচন তো 2014-তে কারচুপি করার কোনো প্রয়োজনই পড়ে নাই, কারণ 153টা সিট অটোমেটিক পেয়ে গেছে। 2018 সালে যেহেতু বিএনপি কন্টেস্টেন্ট ছিল, সেহেতু ভয়াবহ কারচুপি করতে, মানে দিনের পর রাতে করতে। আবার 2024-এ যেহেতু আমির নির্বাচন, সে কারণে কারচুপি করার খুব বেশি প্রয়োজন পড়ে। 2018-তে কারচুপি। আপনি যদি দেশের রাজনীতিটা ঠিক করতে না পারেন, হ্যাঁ, যে রাজনীতি এখন চলছে, তাহলে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হবে আগামী। আপনি লিখে রাখেন। হ্যাঁ, কি নির্বাচন দেখছেন আপনি? হাসিনার আমলে তো বুথ ক্যাপচারিং হয় নাই, বুথ ক্যাপচার হয়ে যাবে। হাসিনার আমলে দিনের ভোট রাতে হয়েছে, ওরা ম্যানিপুলেট করছে বিভিন্ন কায়দা কানুন করে। হ্যাঁ, এবার বুথ ক্যাপচারিং হয়ে যাবে। তো ফলে প্রশাসন কি করলো না করলো, এটা আমার কাছে লিটল ম্যাটার্স। আমার কাছে ম্যাটার করতেছে ইলেকটোরেট, ক্যারেক্টার অফ ইলেকটোরেট, তারা কি করে। হ্যাঁ, এই যে আপনি ধরেন এখন মব যেটা হচ্ছে, হ্যাঁ, ইলেকশনের দিন যে এরকম মব হবে, হাউ আর সোশিও, আপনি বলেন, এটা কি পুলিশ দিয়ে ঠেকানো যাবে? এটা কি মানে প্রশাসন দিয়ে? ডিসি কে মানে ডিসি কে মানে ডিসি কে? আপনি দেখতেছেন না, ডিসি সেক্রেটারি কে মানতেছেন না, আপনি বলেন ডিসি। হ্যাঁ, ওইসব রিটার্নিং অফিসার ওইসব মানে কি বলে যে ডিসি মিসি, এগুলি এনসিবির কাছে কিছু না। হ্যাঁ, তো ফলে একটা ফেয়ার ইলেকশন মানে if you take this present situation as a permanent situation till election, তাইলে এটা কোনো ইলেকশনই হবে, এটা কোনো ইলেকশনই হবে না। হ্যাঁ, ইলেকশনের আগে এই জায়গাগুলো ঠিক করতে হবে, এই জায়গাগুলো ঠিক হবে না। এটা খুব ইম্পসিবল, ইট ইজ ভেরি ইম্পসিবল। এটা ঠিক যে জায়গায় চলে গেছে দেশ, এটা মানে। তবে হ্যাঁ, আমি যেটা বলতেছি থাকবে না। দেখেন, আমি মানে এনসিপি করার একদিন পরে এনসিপি গঠিত হওয়ার পরে আমার সাথে একজন এনসিপির একটা বড় লিডার ছিলেন। আমি ওখানে বলছি, দেখেন, এই আমার যে অভিজ্ঞতা বলে
যে আপনারা এক থাকতে পারবেন না। বাংলাদেশের পলিটিক্সের যে ইতিহাস সেখানে বলতেছে ডাইনেস্টি, মানে লিডারশিপ যে দুইটা দলে আছে সেই দুইটা দল ভাঙবে না, ভাঙার চেষ্টা করলো আলটিমেটলি ওরা মার্জ হয়ে যাবে। কিন্তু ডাইনেস্টি লিডারশিপ যে সব দলে নেই সব দল ভেঙেছে, এভরি সিঙ্গেল দল ভেঙেছে, মানে উইদাউট এক্সেপশন, এবং সবগুলি ব্র্যাকেট বন্দি হয়েছে। যেমন আমাদের জাসদ পেয়েছে, জাসদ র ব্র্যাকেটে, জাসদ ইনু, জাসদ বাবু, জাসদ অমুক, অমুক তমুক, এগুলি কতগুলি ভাগ হয়েছে। তার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, ওইটা ভাগ, এইটা ভাগ, সব জায়গায় এটা ভাগ। এবং অন্যান্য দলগুলো মানে কি, যেমন জাতীয় পার্টি, এই রসন গ্রুপ, তো এই গ্রুপ, জিএম কাদের গ্রুপ, মানে যেখানে যেখানে ডাইনেস্টি লিডারশিপ নাই, হ্যাঁ, যেমন বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান, এই এই দুই ডাইনেস্টি ছাড়া বাকি সব পলিটিক্যাল পার্টি আলটিমেটলি ভেঙে গেছে এবং দুর্বল হয়েছে। এবং এটা আমার মানে আমি একটু রস করে বলি, এটা হচ্ছে যে থিওরি অফ পলিটিক্স, অর্থাৎ ম্যাটারকে যত ভাঙা যাবে ম্যাটার ছিল, এই কারণেই বলি। হ্যাঁ, তো এখন এনসিপি যে ভাঙবে, ও ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে আপনার ওই এনসিপি কিভাবে হলো ন্যাশনাল, জাতীয় নাগরিক পার্টি আগে ছিল, পার্টি ছিল আগে, না আগে ছিল কমিটি, জাতীয় নাগরিক কমিটি ছিল। জাতীয় নাগরিক কমিটির রূপান্তর হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তাই তো? এখন এই যে জাতীয় নাগরিক পার্টি হলো, এইখানে মূল নেতৃত্বে দুজন শিবিরের যারা ঢাকা ইউনিভার্সিটির নেতা ছিল, একজনের নাম বোধহয় রিফাত, আরেকজনের নাম হচ্ছে জুনায়েদ, তাদেরকে নেতৃত্বে নেওয়া হয় নাই, তারা নেতৃত্ব পায় নাই। এবং তারা ঘোষণা দিছে যে আগামী এপ্রিলে তারা নতুন দল করবে, তারা ঘোষণা দিছে। কিন্তু এখন তারা যদি আরেকটা দল করে তাইলে হবে কি, জাতীয় নাগরিক পার্টিতে যারা এদের অনুসারী, মানে রিফাত এবং জুনায়েদের যারা অনুসারী, তারা তো ওখান থেকে ভেঙে চলে আসবে, দে উইল ব্রেক অ্যাওয়ে, এসে এখানে জয়েন করবে। তাহলে কি ওটা দুর্বল হয়ে যাচ্ছে। এবং আপনি আজকে জানেন যে আজকে ওই যে বরিশালে একটা কি বলে ইফতার পার্টিতে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম মানে এক ধরনের ডেমনস্ট্রেশনের শিকার হয়েছে। ওটাকে মব বলবো না, মানে দুই পরস্পর বিরোধী গ্রুপের মধ্যে হাতাহাতি, এই সেতু নাহিদ ইসলাম বোধ হয় এগুলো হচ্ছে নানা জায়গায়। এই যে আমি যেটা বলি যে সেটা হচ্ছে যে পার্টিগুলো কেন ভাঙে, ওরা একটা ফিলোসফিক্যাল ভ্যারিয়ার দাঁড় করায়, তার শুনে যে ওরা এটা চাচ্ছে, এটা ঠিক না, এটা ঠিক না, আমরা এইটা করি। আসলে কিন্তু এই যে একটা ফিলোসফিক্যাল একটা আবরণ দেয়, এইটার আড়ালে থাকে নেতৃত্ব প্রতিষ্ঠা। অর্থাৎ মূল টার্গেটটা হচ্ছে যে, মূল কথাটা হচ্ছে যে ও নেতা হয়ে গেল, আমি নেতা হইতে পারলাম না, হ্যাঁ আমার তো অবদান কম নাই, যা এর সাথে থাকবে। তখন করে কি একটা আদর্শগত ইয়ে দেখায় যে ওরা এই করছে, ওরা এটা দালালি করছে, বা এটা এই করছে, তখন করে সে আবার আলাদা হয়ে যায়, আরেকটা পার্টি হয়ে যায়। এটা আমরা কিন্তু দেখতেছি এই গত 53 বছর। তো এটা হবে, এনসিপিও ওরকম হবে, এবং দুর্বল থেকে দুর্বলতর হবে, এবং আলটিমেটলি দেখা যাবে যে এখনকার যে শক্তি, মানে সেই শক্তি আর থাকবে না। সেটা একটা অবশ্য এই দুর্বলতার একটা জায়গা কি এভাবেও আসছে, মানে ছাত্র উপদেষ্টা যারা আছেন আসিফ মাহমুদ, সম্প্রতি তার বিরুদ্ধে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন যে অভিযোগ এনেছেন, নাহিদ ইসলামের বিরুদ্ধে অভিযোগ আছে যে প্রশাসক নিয়োগে 129টি ওয়ার্ডে প্রশাসক নিয়োগে ঘুষ বাণিজ্য হচ্ছে, 100 কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে, কোট আনকোট, তার স্ট্যাটাস থেকে আমি কোট করছি। মানে এরকম অভিযোগ এখন তাদের বিরুদ্ধে আসছে। এই অভিযোগগুলো কি মানে, এবং তাদের কাছ থেকে আসছে যারা গণ অভ্যুত্থানে খুবই সক্রিয় এবং খুবই জোরালো ভূমিকা রেখেছেন, যারা তাদের মধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন আছেন বা প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা আছেন। তাদের মধ্যে থেকে এখন যখন এরকম অভিযোগ আসছে, তখন কি ছাত্রদের সেই শক্তি, বা আপনি যে বলছিলেন প্রবল শক্তিশালীর কথা বলছিলেন, সেই শক্তি বা সেই জায়গাটাকে দুর্বল করে? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। আপনি দেখেন, আমরা যখন প্রথম জাসদ করছি, we had to suffer a lot of financial sufferings.
মানে আমরা হয়েছে কি, এমন এমন গেছে যে একটা রুটি দুজনে ভাগ করে গেছে। এটা 70s এর কথা বলছে। হ্যাঁ, তারপরে রিক্সা ভাড়া নাই, হেঁটে গেছি, তারপরে মিছিলে গেছি, মানে না খেয়ে মিছিলে গেছি, এরকম বহু হয়েছে। স্ট্রাগল করছি, আমরা ফিনান্সিয়াল স্ট্রাগল করছি। এই যে এনসিপির নেতারা, তাদের মধ্যে তারা কি কোনো ফিনান্সিয়াল স্ট্রাগল করছে? করছে না। তারা হেলিকপ্টারে যাচ্ছে, এক্সকিউজ দেখাচ্ছে কি যে সিট খালি ছিল। তারা দামি গাড়ি চড়তেছে, তারা ইফতার পার্টি করতেছে কোটি টাকা খরচ করে, তারা মানে যেখানে যেখানে পার্টি প্রচারের জন্য যাচ্ছে সেখানে গাড়িতে করে যাচ্ছে, এই যাচ্ছে খরচ হচ্ছে। এই টাকাগুলো তারা কোথায় পাচ্ছে? এই টাকাগুলো, টাকার উৎস কি? এবং দেখেন, শুধু এটা না, এই যে ওয়াসাতে 150 জনের চাকরি হয়েছে, সেখানেও অভিযোগ উঠছে যে নাহিদ ইসলামের 2 জন ক্যান্ডিডেট, তো আসিফের আসিফের পিএস এর 10 জন ক্যান্ডিডেট, তো অমুকের মতো, এরকম কিন্তু অভিযোগ উঠতেছে। এবং এটা মানে কি বলবো, এগুলো তো বলার মতো কিছু নাই। যেমন ধরেন আমি বলি, এই যে বসুন্ধরার যে মালিক, হ্যাঁ, বসুন্ধরার মালিক যে নির্বিঘ্ন জীবন কাটাচ্ছেন, হ্যাঁ, যিনি আপনার শেখ হাসিনার শেষ যেটা ব্যবসায় যিনি বসেছিলেন, সেখানে বলেছিলেন যে দরকার পড়লে তার সঙ্গে আমি পরকালেও যাব। সেই লোক যে নির্বিঘ্ন জীবন যাপন করছেন, আপনি একটা চুনোপুটি আওয়ামী লীগের দোসর, সে হয়তো তেমন দুর্নীতি করে নাই, শুধু মানে কি জয় বাংলা স্লোগান দিচ্ছে, তাকে আপনি তার জীবন আপনি ইয়ে করে দিচ্ছেন, নরক বানায় দিচ্ছেন। আর যিনি এই কথা বলছেন, আওয়ামী লীগকে ফিনান্সিয়ালি সাপোর্ট করছে, নানা বলছে তো সব, যে বিএনপির কত টাকা আছে, আমার টাকার চেয়ে কি বিএনপির টাকা বেশি আছে, এটা সুবান সাহেব বলছেন। সে নির্বিঘ্ন জীবনযাপন করছে, এটা কি এমনি এমনি? এটা আপনার এমনি এমনি মানে কমন সেন্স কি বলে? দেখেন, ইংরেজিতে একটা কথা আছে, কমন সেন্স ইন অ্যান আনকমন হাইট ইজ কল্ড ব্রিলিয়ান্স। আপনি কমন সেন্সটাকে একটা আনকমন হাইটে নিয়ে যান, দেখবেন যে এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে খুব একেবারে জলবৎ তরল হয়ে যাবে। যে এই লোকটা কি হবে, এই টাকাগুলো কে নিল? এই 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 যে মানে নিশ্চয়ই এটা মানে 2-4-5 কোটি টাকার ব্যাপার। এই টাকাগুলো কে নিল? এটা একটা প্রশ্ন কিন্তু। তারপর আরো অনেকেই তো ধরেন যে মানে যারা গত সরকারকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, অনেক বিজনেস প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের অনেকেরই তো কিছুই হয়নি। তো কি তারা এমনি 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 ছাড় পেয়ে গেছে আপনি মনে করেন? এটা কখনো বিশ্বাসযোগ্য হইতে পারে? তো এখন এই যে প্রশ্নগুলি উঠতেছে যে ওয়াসার চাকরি, তারপরে ওই তদবির, হ্যাঁ, একটা নিয়ে দেওয়ার জন্য নাকি 50 লাখ টাকা নেওয়া হচ্ছে, এগুলি প্রমাণ করা খুব কঠিন। এটা মানে কিন্তু বিশ্বাসযোগ্য, হ্যাঁ, প্রমাণ করা খুব কঠিন, কিন্তু এটা এই পারসেপশন গুলি মানুষের মধ্যে আছে। তা না হলে মানে এই মানে সমন্বয়করা বা এনসিপির নেতারা যে এই জীবন যাপন করতেছে, হ্যাঁ, এই বিয়ে করতেছে, ওর প্রচুর টাকা খরচ করে, তো এই মানে গাড়ি মানে দামি গাড়িতে চলতেছে, এগুলি এগুলি টাকার উৎস লাগবে। তারপর ধরেন যে এই যে রূপায়ণ টাওয়ারে এত ফ্লোর নিয়ে একটা অফিস, এটা এটা এই ভাড়া কে দেয়? এটা নাহিদ মানে ইসলাম বলছেন অনেক তাদের টাকা নাম ভাড়া। প্রকাশ করলে যদি তারা নিরাপত্তাহীনতায় ভোগেন, মানে তাদের উপরে তারা নিরাপত্তার সংখ্যায় ভুগবে না, তার নিশ্চয়তা কি? হ্যাঁ, আমি বলি, মানে মানে অনেক সময় হয় কি, বুদ্ধিমানরা এই নিজের ক্রেডিট ছাড়া প্রচার করার জন্য এমন কিছু বলে যেটা বোকামির পর্যায়ে। তো হচ্ছে কি, এনারা এটা বোঝাইতে চাইছে, আসলে এটা আমরা বুঝে গেছি যে যে শেখ হাসিনার যারা সহযোগী, অ্যাসোসিয়েট বিজনেসম্যান, টাকাটা তারাই দিছে। এখন এর নাম প্রকাশ করলে হয়তো তারা বিপদে পড়বে। কিন্তু এছাড়া এই লজিক্যাল কনক্লুশন আর কোনো কনক্লুশন তো নাই। অন্যদের নাম বললে কেন তারা বিপদে পড়বে? ধরেন একটা সাধারণ ব্যবসায়ী, আমি এনসিপি কে 1 লাখ টাকা চাঁদা দিলাম, তা আমার নাম প্রকাশ করলে আমি কেন বিপদে পড়ব? আমি তো ভালোবেসে দিতেই পারি, তাই না? আমি যে এই দলটা আসুক, ছাত্ররা নেতৃত্বে আসুক, দিতেই পারি, তা আমার কেন, আমি কেন বিপদে পড়বো? আমি কিন্তু বিপদে বিএনপিকে পড়বো কারা চাঁদা তখনই দেয়, আওয়ামী লীগকে কারা চাঁদা দেয়, এই বিষয়গুলো কি আমরা সবসময় প্রশ্ন করে করে জানতে পেরেছি? না না না, শুনেন, এখানে একটা আপনি যখন তুললেন বলি, দেখেন, ওয়েস্টে
আপনার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মানে চাঁদার উৎস কি এবং খরচ কত হলো এইটা নিয়মিত ভাবে অ্যাকাউন্টস এন্ড অডিট হয়, নিয়মিত ভাবে। হ্যাঁ, অ্যাকাউন্টস এন্ড অডিট হয় এবং এটা পাবলিকলি প্রচার করতে হয় যে আমরা এই উৎস থেকে এত টাকা পাইছি, আমাদের এই খরচ হয়েছে, এবং অডিট রিপোর্ট সহ তারা প্রচার করতে। এটা এটা অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, এটা মানে এটা ইট আর্নস ক্রেডিবিলিটি অফ এ পলিটিক্যাল পার্টি। এটা করে সবাই। হ্যাঁ, আমাদের দেশে এখানে কিছুই না। আমাদের এইখানে দেশে তো পলিটিক্যাল পার্টিগুলো আয় মানে ব্যয়ের হিসাব জমা দেয় না নির্বাচন কমিশনে? দেয় তো। নির্বাচন কমিশনের সাথে যেটা জমা দেয়, নির্বাচন কমিশনে জমা দিতে হয় বলে একটা নিয়ম আছে বলে জমা দেওয়া হয়, কিন্তু ওইটা আসলে রিয়েল পিকচার না। ওইটা রিয়েল পিকচার, ওইটা অনেক ম্যানিপুলেটেড, এবং এটা 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 দিয়ে আপনি বুঝবেন না কিছু। তো যেটা হলো যে মানে প্রথম কথা হলো যে কি হয় আমাদের দুইটা বড় দলে কি হইতো, মানে আওয়ামী লীগ তো এখন নাই, আগে কি হইতো যে ফান্ডটা হ্যান্ডলিং করতেন মানে স্বয়ং শেখ হাসিনা। হ্যাঁ, উনি হ্যান্ডলিং করতেন। মানে মিড লেভেল তো দূরের কথা, গ্রাস লেভেল তো দূরের কথা, মিড লেভেল বা একেবারে ক্লোজ অ্যাসোসিয়েটরা হয়তো এগুলি নিয়ে মাথা ঘামাইতো। হ্যাঁ, উনি যেটা করবেন সেটি। বিএনপি তো তাই। আপনার এই খালেদা জিয়া বা ফর দ্যাট ম্যাটার কি বলেছে তারেক জিয়া, তারাই হ্যান্ডেল করে। এটা পরবর্তী লিডারশিপের যে লেয়ার আছে তারা জান মানে জানবে কি, ওরা এগুলি নিয়ে মাথাই ঘামাইতো না। আরে লিডার যা করবে তাই, মানে প্রেসিডেন্ট যা করবে, সভাপতি সভানেত্রী যা করবে, ম্যাডাম যা করবে সেটাই পারে, ওখানে তো কোনো কোয়েশ্চেনের ব্যাপার। হ্যাঁ, তো ফলে ওইভাবেই চলছে যার যার মতো মানে প্রধান ব্যক্তি যার নিজের মতো করে খরচ করছে, নিজের মতো করে সবকিছু করছে। তো এইটা তো এইভাবে তো একটা দলের ভিতরে গণতন্ত্র চর্চা হতে পারে না। আর যেসব দল নিজের দলে গণতন্ত্র চর্চা করে না সেই দল রাষ্ট্রের গণতন্ত্র চর্চা করবে, এটা বিশ্বাসযোগ্য না। হ্যাঁ, কারণ মানে কথা আছে না যে চ্যারিটি বিগিনস এট হোম। আপনাকে তো মানে নিজের ঘর থেকে শুরু করতে হবে, তাই না? আপনি একটা বড় দায়িত্ব নেবেন, আপনার ঘরের অবস্থাটা সেটা তো আপনাকে আগে ঠিক করতে তাহলে হবে। কি এগুলো এরকম তো যে নতুন এগুলো কোনো দলকেও বালাই সেই নাই। পুরনোদের পথেই? হ্যাঁ, নাথিং নিউ। আপনি কি নতুন দেখছেন আমাকে বলেন তো? মানে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম 5 আগস্ট, হোয়াট নিউ থিংস, সবই তো একে। দেখেন বলি কি কি ভালো হয়েছে। আমি একটা ভালো হয়েছে যে ব্যাংক ডাকাতি হচ্ছে না। 2 নম্বর হচ্ছে পাচার হচ্ছে না। পাচার হচ্ছে না কেন? পাচার হওয়ার জন্য যে প্রচুর টাকার দরকার, সেইটা যেহেতু মেগা প্রকল্প নাই, মেগা দুর্নীতিও হওয়ার সুযোগ নাই। তো মেগা দুর্নীতি নাই, কোন টাকা পাচার করবে? 2। তো ছোট দুর্নীতি, ছোট ঘুষ, ছোট মানে এগুলি কিন্তু গত আমল হচ্ছে বেড়েছে। গত আমলে হচ্ছে মেগা মেগা এখানে এখন মেগার সুযোগই নাই। আপনার তো মেগা প্রকল্পই নেই, আপনি মেগা মেগা টাকা উপার্জন করবেন কিভাবে, দুর্নীতি করবেন কিভাবে? ছোট ছোট দুর্নীতি যেটা, সেটা আগের চেয়ে বেড়েছে। তারপর ধরেন যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতো ল এনফোর্সিং এজেন্সি, এখন এক্সট্রা জুডিশিয়াল ফর পাবলিক। কোনটা বেশি ক্ষতিকর? পাবলিকই করতেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মব করতেছে, তাই না? তারপরে সব জায়গায় যে মানে আগে কি হইতো, একে ফাঁসাই দিলাম, ফাঁসাই দিলাম, মামলা টামলা দিয়ে দিলাম, গায়েবী মামলা। এখন তাই তো, ওরা ফাঁসাই দিতে হবে, দিলাম, ওকে বের করতে হবে, জামিন দিয়ে দিলাম, জামিনের ব্যবস্থা করে দিলাম। সবই তো একই জিনিসই চলতেছে। নতুন কি দেখলেন আপনি? আমি তো এটাই বুঝলাম। হ্যাঁ, তো এবং যেমন ধরেন যে নিয়োগ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য তো এখন মানে এখন হচ্ছে কি মানে শেখ হাসিনার আমলে হতো কি, এটা একটা বিতর্ক যে কোন আমলে সংবাদপত্রের স্বাধীনতা বেশি ছিল, বেশি মানে বা কথা বলার স্বাধীনতা বেশি। দেখেন শেখ হাসিনার আমলে টেলিভিশনে আমি সহ বিএনপির নেতারা তো বটেই, অনেকেই শেখ হাসিনা, যেমন আমাদের জাহেদ, দেশে বসে ভিডিও করে যা তা বলতো শেখ হাসিনা। তারপরে ফারহানা থেকে শুরু করে সবাই শেখ হাসিনার গোষ্ঠী উঠে পড়ে।
কই তারা তো গুম টুম হয়নি বা কিছুই হয়নি, তাদের কিছু করে না। এখন কি হচ্ছে, এখন সেলফ সেন্সর হয়ে গেছে। এখন কেউ আর ওইভাবে বলে না। সব হলো সরকারের, মানে সরকারের প্রশংসা, সরকারের ইয়ে। এখন সরকারের বিরুদ্ধে যদি ওইভাবে হার্ডলাইন নিত মানুষ বা সাংবাদিক, তখন সরকার কি এক করতো তাইলে বুঝে যেত। এখন তো কোনো ইয়েই নাই, সরকারের সমালোচনাই নাই, তো হার্ডলাইনে যাবে কেন? হার্ডলাইনে যাওয়ার তো দরকার নাই, আপনারা তো সেলফ করছেন সেন্সর মাহবুব হয়ে কামাল গেছে। সমালোচনা, আপনারা তো করছেন। আমি করছি, আরো কয়েকজন করতেছে। আমি বলতেছি মানে বাই অ্যান্ড লার্জ আপনার ধরেন যে আর এটা তো টেলিভিশন, আপনি প্রিন্ট মিডিয়া যান না, প্রিন্ট মিডিয়াতে দেখেন কি অবস্থা, প্রিন্ট মিডিয়াতে গিয়ে দেখেন কি অবস্থা। আরে প্রিন্ট মিডিয়াতে কি আপনারা সেলফ সত্তর, সেন্সরশিপের শিকার হচ্ছেন নাকি, মানে নিজেরা সেলফ সেন্সরড হচ্ছেন নাকি কোনো রকম চাপ থাকে? না না, চাপের দরকারই তো পড়ে না। চাপের দরকার, চাপ যদি না থাকে, মানে এমনি এমনি যদি হয় তাহলে চাপ দিবে কেন সব? আপনি বলেন, এমনি এমনি তো হয়ে যাচ্ছে, তাই না? এমনি এমনি তো হয়ে যাচ্ছে। আপনি জানেন, বুঝতে পারেন আপনি যে 17ই মার্চ যে বঙ্গবন্ধুর জন্মদিন ছিল, সেটা সংবাদপত্রগুলি পড়লে বোঝাই যায় না যে ওটার জন্মদিন ছিল। এটা দুঃখজনক না? এটা তো ধরেন ওনার কারণেই তো আজকে আপনি শারমিন চৌধুরী, আপনাকে হয়তো একটা প্রাইমারি স্কুলের টিচার উঠে হচ্ছে। হ্যাঁ, মানে আমি বলছি না যে আপনি অযোগ্য, মানে যে চাকরিগুলি যেভাবে পাকিস্তানিরা দখল করে রাখছে, যেভাবে, হ্যাঁ, বা আজকে যে মেজর জেনারেল, আজকে যে লেফটেন্যান্ট জেনারেল, তাকে ক্যাপ মেজরের উপরে উনি উঠতেই পারতেন না, এরকম তো দৃষ্টান্ত নাই। কর্নেল ওই কি বলে যে আমাদের যে সর্বাধিনায়ক ছিল ওসমানী, এর উপরে কে ছিল? কর্নেলের উপরে কে ছিল? আমাকে দেখান আপনি। হ্যাঁ, তো এখন সাংবাদিকরা এই যে ব্রিগেডিয়ার, সেলফ সেন্সরড লেফটেন্যান্ট। হচ্ছেন, সাংবাদিকরা এই যে সেলফ সেন্সরড হচ্ছেন, এটি কেন হচ্ছেন? যদি তারা লেখেন তো কি হবে? না, এটা তো ওই যে আমি আমি তো সেদিন কোথায় জানি বললাম যে শেখ হাসিনার আমলে মোজাম্মেল বাবুদের সংখ্যা ছিল কত, 20 থেকে 25 জন হতে পারে। এখন মোজাম্মেল বাবুদের সংখ্যা শয়ে শয়ে। এখন মানে এই যে সরকারের যে মানে সন্তুষ্টি বিধান, সরকারের মনোরঞ্জন, হ্যাঁ, শেখ হাসিনার আমলে তার প্রেস মিটে, এখন তো ওইভাবে প্রেস মিট হয়ও না, সেটা তো হয় না, কিন্তু এই যে পত্রিকাগুলো বা টেলিভিশন গুলো যেভাবে হয়, তো এরকম তো এক ধরনের মোজাম্মেল বাবু একটা ফল। তো একই জিনিস, জিনিস একই কিন্তু। হ্যাঁ, এখন হ্যাঁ আপনি বলবেন যে মোজাম্মেল বাবু কিংবা নাঈমুল ইসলাম খান ওরা যে পরিমাণে সম্পদ করছে, এরা কি এই পরিমাণ সম্পদ না, সম্পদ ওই পরিমাণ সম্পদ না, বা সম্পদ হয়তো করেই না, কিন্তু মানে এক ধরনের আকাঙ্ক্ষা থেকে এটা হচ্ছে। সেই আকাঙ্ক্ষাটা কি, এটা উনি জানেন তার কি আকাঙ্ক্ষা। কিন্তু হ্যাঁ, তারপরেও মাহবুব কামাল, একটা দিক তো আছে, নুরুল কবির, সাংবাদিক নুরুল কবির, তারপরে বিবিসি বাংলা, বা এরা যেভাবে আহ, সাক্ষাৎকার নিতে পারছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, সাবেক প্রধানমন্ত্রীকে তো কেউ আসলে, প্রেস কনফারেন্স হয়েছে সেখানে, আহ, আমরা দেখেছি কেমন প্রেস কনফারেন্স, কিন্তু এরকমভাবে সত্যিকার প্রশ্ন করার মতো সুযোগ তো তখন ছিল না। ওইটাই তো বললাম, আমি তো বললাম যে কথা বলার স্বাধীনতা আগের চাইতে বেশি আছে, এবং এই যে কথা বলার স্বাধীনতা এইটা কিছু কিছু সাহসী লোক করতেছে, আর কিছু কিছু আপনার কি বলে যে সেলফ সেন্সর হয়েই তারা তাদের মতো করে কথা বলছে। ভয়টা কি মবের? মানে কদিন আগে আমার একটা অনুষ্ঠানে মহিউদ্দিন আহমেদ ছিলেন, লেখক গবেষক, তিনি বলছিলেন যে এই কথা বললাম মব আবার মবের শিকার না হয়ে যায়। মানে ভয়টা কি এখন আর সরকারের বা সরকারি কোনো সংস্থান না, ভয়টা কি এখন মবের? না, সরকারি সংস্থা বলতে তো আপনি আহ, আপনি উত্তর দিয়ে দিচ্ছেন। সরকারি যারা নির্যাতন করতো শেখ হাসিনা আমলে, তারা তো হচ্ছে এনএসআই, ইয়ে কি বলে যে পুলিশ, তারপর এনএসআই এক ধরনের ইয়ে, তারপর ধরেন যে ডিজিবি এরকম কিছু কিছু ইয়ে আছে। এখন তো ওগুলো না, এখন তো হচ্ছে যে এই এমন কতগুলি শ্রেণী দাঁড়িয়ে গেছে, তো এদের ম্যাক্সিমাম হচ্ছে ইসলামিক ফিলোসফি ধরে গাইডে, তারাই এই ভূমিকা, মানে পুলিশের ভূমিকা পালন করছে। মানে
তারাই যারা বিরুদ্ধবাদী তারাই ট্যাকেল করতেছে, আইদার বাই মব জাস্টিস অর বাই হ্যারাসমেন্ট অর বাই, পুলিশের তো দরকার পড়তেছে না, পুলিশের এখন দরকার নেই, এবং গভর্নমেন্ট এগুলো এনজয় করতেছে। আপনি দেখেন না মানে কত ঘটনা ঘটছে, এই যে শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ করেছে, গভর্নমেন্টের কোনো স্টেটমেন্ট, বসন্ত উৎসবে ফুলের দোকান ভাঙছে, তারপরে ধরেন যে মানে বিভিন্ন জায়গায় প্রগতিশীল নাটক হচ্ছে, তো ওটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তো এখানে একটা যাত্রা গান বন্ধ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এগুলি তো পুলিশের তো দরকার পড়ে না। হ্যাঁ, এগুলি তো পাবলিকের মধ্যে হচ্ছে। তো ফলে ঘটনা একই রকম ঘটতেছে, ঘটক যারা ঘটনা ঘটায় তারা চেঞ্জ হয়ে, ঘটনা একই। জি, মাহবুব কামাল, স্পষ্ট। একটু মানে আরো অনেক দিকে চলে যাচ্ছি আমরা কথা বলতে বলতে। আমি একটু নির্বাচন প্রসঙ্গে আসবো, কিন্তু একটা প্রসঙ্গ একটু মিস করে যাচ্ছি। তুলসী গ্যাবার্ডের যে প্রসঙ্গটার কথা আমরা বলছিলাম, সেখানে আমরা মানে যখন আমরা গত টার্মের কথা যদি চিন্তা করি, তখন আমেরিকা মানবাধিকার লঙ্ঘনের কথা বারবার বলেছে, স্যাংশনও দিয়েছে র্যাবের উপরে বা কিছু ব্যক্তির উপরে। তখন আমরা দেখেছি তৎকালীন সরকার সেটা দাপটের সঙ্গে সেগুলোকে অস্বীকার করেছে। এখন যেটা দেখছি যে এখন সংখ্যালঘু নির্যাতন বা আপনিও যে প্রসঙ্গগুলো সম্পর্কে এতক্ষণ কথা বলছেন, ইসলামিক খেলাফত, টেরোরিস্ট, এই প্রসঙ্গগুলো টানছে এবং সেই প্রসঙ্গগুলো সরকার সেভাবেই দাপুটের সাথে একদম রিজেক্ট করে দিচ্ছে, আউটরাইট রিজেকশন যাকে বলে, সেরকমভাবে রিজেক্ট করে দিচ্ছেন। এর আসলে কোনো পরিণতি বা ইম্প্যাক্ট আছে কিনা সামনে? শেখ হাসিনা তো বলেন যে তাকে তার পতনের জন্য যুক্তরাষ্ট্র দায়ী। আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে যে এটার কোনো প্রভাব আছে কিনা, যে এভাবে যে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, অযৌক্তিক, এটা ভিত্তিহীন এভাবে যে বলা হচ্ছে, এর কোনো প্রভাব আছে কিনা? 9/11 মানে টুইন টাওয়ার হামলার পরে আমরা দেখেছিলাম একটা মিলিটারি গ্লোবাল ওয়ার অন টেরোরিজম শুরু করেছিল যুক্তরাষ্ট্র, এরকম একটা অবস্থান ছিল। আমি আসলে এটাই জানতে চাচ্ছি যে এভাবে যে যুক্তরাষ্ট্রকে অস্বীকার করা হচ্ছে তাদের অবস্থান। ট্রাম্পও মনে আছে আমাদের, যে ট্রাম্পও নির্বাচনের আগে তিনিও একই রকম প্রসঙ্গ বলেছিলেন, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বর্বরচিত হামলা হচ্ছে, তখনও আমরা অস্বীকার করেছি, এখনও আমরা অস্বীকার করছি বাংলাদেশের পক্ষ থেকে। এই অস্বীকারেরও কোনো প্রভাব আছে কিনা, ইম্প্যাক্ট আছে কিনা, পরিণতি আছে কিনা? এখানে এখানে আমি আপনার উত্তরটা আমি সরাসরি দিব না, আমি একটু একটু ব্যাখ্যা করে দিতে চাই। সেটা হলো যে দেখেন, আমাদের চিফ অ্যাডভাইজার যে ফরেন পলিসি নিয়েছেন, এইটা তার জন্য খুব বিপজ্জনক হবে। হ্যাঁ, বিপজ্জনক এটা। আমরা যখন কনস্টিটিউশন অ্যাডপ্ট করি 72-তে, তখন আমাদের ফরেন পলিসির বেসিক বটম লাইনটা ছিল যে ফ্রেন্ডশিপ টু অল, এনমিটি টু নান, সবার সাথে বন্ধুত্ব সব। এটা কিন্তু 55 বছর আগের কথা, ওই পৃথিবী কিন্তু এখন আর নেই। এখন ফ্রেন্ডশিপ টু অল এটা সম্ভব না, ব্যালেন্স করার যে ডিপ্লোমেসি সেটা এই যুগে চলে না। এই ব্যালেন্স করতে গিয়ে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। চায়নাকে ওরা গুড়ি মেরে রাখতে চেয়েছেন, আমেরিকা করেছে, রাশিয়াকে, ইন্ডিয়াকে, সবাইকে গুড়ি মেরে রাখবে, এবং যার ফলে তার এই পরিণতি হয়েছে। এখন প্রফেসর ইউনূসও আপনার দেখেন মানে এক ধরনের চায়না এবং আমেরিকাকে দুটোকেই আপনাকে আপনার আপনার গুড়ি মেরে রাখার চেষ্টা করছে। যেমন আমি দুটো উদাহরণ দিই, যেমন স্টারলিং, এই যে ইলন মাস্কের, এখন স্টারলিং বাংলাদেশে ফিজিবল না এত টাকা দিয়েই, তারপরেও প্রফেসর ইউনূস ইলন মাস্কের সাথে এই নিয়ে কথা বলছেন কেন? যে ইলন মাস্ককে একটু ইয়ে করা যায়, দেখো তোমার সাথে আমি ব্যবসা করতে চাই, তাকে একটা। তারপরে ধরো এই যে গ্যারি পিটার্স আসলেন, উনি তো অস্ত্র ব্যবসা, তো ওখানে এখন কথা উঠতেছে যে আকসা এবং ওই যে কি ওটা জিমসিও, এই দুইটা চুক্তি আপনার করার ব্যাপারে এক ধরনের চাপ আছে। সেটা হলো আপনার এটা হলো এই বলতেছি, এক মিনিট,
আমি ভুলে যাচ্ছিলাম। আকসা হচ্ছে যে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, আর জিসোমিয়াটা হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন। এই দুইটার মানে চুক্তির ব্যাপারে কথা হচ্ছে আমেরিকার সাথে। এবং গ্যারি পিটার্সের সাথে কথা বলা মানে একটা অস্ত্রের ব্যাপারে এখানে আছে। সাইমালটেনিয়াসলি উনি 26 তারিখে চায়না যাচ্ছেন এবং যদিও মানে এখন পর্যন্ত অফিসিয়াল স্টেটমেন্ট আমরা পাইনি, শোনা যাচ্ছে যে শি জিনপিং একটা পার্সোনাল প্লেন পাঠাবেন, এটা এখন পর্যন্ত পাইনি। আবার কেউ কেউ বলতেছে যে এটা মানে একটা সাইড লাইনে বক্তৃতা হবে, উনি আসলে যাচ্ছে এন্টারপ্রেনারশিপের ইয়ে নিয়ে, সাইড লাইনে বক্তৃতা হবে, এক্সপেক্টেড টু হ্যাভ সাইড লাইন মিটিং। তো সাইড লাইন মিটিং মানে কি? সাইড লাইন মিটিং মানে হচ্ছে যেমন আপনি একটা বিয়ে বাড়িতে গেলেন, আমিও একটা বিয়ে বাড়িতে গেলাম, হঠাৎ দেখা হয়ে গেল, আচ্ছা ঠিক আছে কেমন আছে, এগুলি তো সাইড লাইন। এখন এইটা অ্যাকচুয়ালি শি জিনপিং কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন সেটা এখনো ক্লিয়ার না, কারণ এখন পর্যন্ত মানে এই ট্যুরের কোনো আইটিনারি আমরা এখনো পাইনি সেভাবে, কোথায় কি হবে না। আচ্ছা যাই হোক, এখন যদি মানে এই যে আকসা এবং জিসোমিয়া এগুলির এইসব নিয়ে আমাদের ইন্দো প্যাসিফিক রিজিয়নে বাংলাদেশকে এখন বলা হচ্ছে পুলসেরাত, অর্থাৎ বেহেস্তে যেতে গেলে এই পুলের উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ, মানে আন্তর্জাতিক পরাশক্তি গুলো, এই রিজিয়নটার বাংলাদেশ হচ্ছে পুলসেরাত। ইফ ইউ ওয়ান্ট টু গো টু হেভেন, আপনাকে এটার উপর দিয়ে যেতে হবে, এত গুরুত্বপূর্ণ। তো ফলে এখন আমেরিকার সাথে যে এই যে ইলন মাস্ক বলেন আর যে গ্যারি পিটার্স বলেন ইত্যাদি, এইসব নিয়ে আমেরিকা যদি এখন এটাকে সিরিয়াসলি নেয়, তাহলে এত তিস্তাও পাবেন না। তারপরে ধরেন যে এই যে 2019 থেকে 2023 পর্যন্ত 72% আর্মস কেনা হয়েছে চায়না থেকে। এই আর্মস গুলোর যে সফটওয়্যার, হ্যাঁ হার্ডওয়্যার, এইটার যে মানে ফাংশন ইত্যাদি ব্যাপারে চায়না এক্সপার্টিসের যে কন্টিনিউয়াস একটা ইয়ে লাগে, সাপোর্ট লাগে, সেটার কি হবে? এবং আমাদের আর্মি তো বিপদে পড়বে, এত আর্মস এগুলি কিভাবে হবে না। তো ফলে মানে চায়না এবং আমেরিকাকে আপনি একসাথে ব্যালেন্স করতে পারবেন না, এটা হয় না, এটা হয় না। এবং এটা করতে গিয়ে বিপদই হবে। এই জন্য এই মানে ফরেন পলিসিটা ওনাকে ঠিক করতে হবে। হ্যাঁ, কতগুলি মানে ওটা কি বলে চিপ কন্টেন্ট, আমরা এটা খুব সস্তা কতগুলো সন্তুষ্টি থাকে আমার। হ্যাঁ, যেমন ধরেন একটা ছোট কথা বলি, এই যে জাতিসংঘের যে সেক্রেটারি জেনারেল আসলেন, এটা কি খুব গুরুত্বপূর্ণ বিষয়? এইটা সেক্রেটারি জেনারেল প্রতি রমজানে 2018 উনি না, রমজান মাসে উনি একটা মুসলিম দেশে গিয়ে ইফতার করেন ইত্যাদি, এটা উনি ওয়ার্কের মধ্যে করছে। এবং এসে কি হলো, মানে কোন লাভ কি হয়েছে? আগে রোহিঙ্গাদের জন্য প্রতি রোহিঙ্গার জন্য $12.5 ছিল স্যাংশন, এটা কমিয়ে এখন $6 হয়ে গেছে। এটা কি বাড়ানো গেছে? তারপরে তো করিডোর দিয়ে দেওয়া, এই তো করিডোর মানে কি? এটা তো আর্মস আসার আরেকটা পথ করে দেওয়া। এবং অ্যাচিভমেন্টটা কি, সলিড অ্যাচিভমেন্টটা কি? এই যে আসলেন উনি, রোহিঙ্গারা ফেরত আসবে? চায়না যদি না চায়, চায়না যদি হোস্টাইল হয়ে যায় এই আমেরিকার সাথে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট, তাহলে কি রোহিঙ্গারা আসবে? কোনোদিনও আসবে না। যাবে না। ফলে আমার কথা হচ্ছে, দেখেন, প্রতিশ্রুতি এক জিনিস আর হচ্ছে পাওয়া এক জিনিস, এটা কিন্তু দুই জিনিস। আমরা কিন্তু যখন 8 তারিখে যখন চিফ অ্যাডভাইজার টেক ওভার করলেন, আমি পার্সোনালি ভাবছিলাম যে এই কি একটা সুখবর। হ্যাঁ, দুইটা কারণ। একটা হচ্ছে যে ওনার যে ফরেন কানেকশন, সেখানে ডলারে ঘুরে যাবে বাংলাদেশ অর্থনীতির কোনো সমস্যা। আরেকটা হচ্ছে যে উনি ফ্লো, উনি সোশ্যাল বিজনেসের মতো জিনিস করছেন, উনি -303 ওই যে তার একটা ফল, এত বড় একটা উদ্ভাবন বাংলাদেশ উনি টেক ওভার করলেন, উনি একটা নিশ্চয় উদ্ভাবন করবেন যে আমাদের ভবিষ্যৎ কি হবে। একদিকে ডলার আসতে থাকবে, আর একদিকে উদ্ভাবনী শক্তি দিয়ে আমাদের নতুন করে আমাদের যাত্রা শুরু। কি হলো ডলারে? কি হলো? কোনো টাকা কি আসছে?
অল প্রতিশ্রুতি আসছে। আপনি বলেন, এই যে বন্যার সময় বললাম 1,000 কোটি টাকা আসছে, সুইজারল্যান্ড থেকে আসার পরে সুইজারল্যান্ডের ফান্ড বন্ধ হয়ে গেল, ইউএসএ এর ফান্ড বন্ধ হয়ে গেল 85%। 50% কি ওদের এনগেজমেন্ট যেগুলোতে আছে সেগুলোকে। তারপর ধরেন ওয়ার্ল্ড ব্যাংক কি করতেছে, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের আইএমএ শর্ত টর্ত দিয়ে বলে কি আসছেটা কি, এই এই 7 মাসে কি আসছে, আমাদের কিছুই আসেনি। এটা হলো একটা। 2 নম্বর হচ্ছে যে এই যে উদ্ভাবনী শক্তি, ওনার যে ইমাজিনেটিভ পাওয়ার, কি ইমাজিনেটিভ পাওয়ার দেখালেন, বরং কতগুলো বাজে ইমাজিনেশনকে উনি ক্যাম্পার। হ্যাঁ, ওনার একটা উদ্ভাবনী শক্তি, একটা উদ্ভাবন করছেন যে স্টুডেন্টস আর দ্য মোস্ট পোটেনশিয়াল সেকশন অফ এইটাই ওনার উদ্ভাবন। এবং এটা সোসাইটিতে এটা রিপালস করতেছে, এটা মানুষ আর চাচ্ছে না। মানে এটা মানে এই তাদের এই যে কর্মকাণ্ডে মানুষ এখন আর হয়ে যাচ্ছে না। এবং ছাত্রদের মধ্যেই তো ডিভিশন হয়ে যাচ্ছে না, এই প্রাইভেট ইউনিভার্সিটি ভার্সেস পাবলিক ইউনিভার্সিটি। তো এই কি বলবে, শিবিরের সাথে ছাত্রদল, জি, একটা হতাশার জায়গা আমি মোটামুটি লক্ষ্য করছি। সেদিনও বিএনপি নেত্রীর সাথে কথা বলছিলাম আর একটা অনুষ্ঠানে, তার মধ্যেও বেশ একটা হতাশার জায়গা দেখতে পাচ্ছি। একটু আশার জায়গা দেখেন কিনা সামনে নির্বাচন নিয়ে, এটা একটু শুনে শেষ করি আজকের মতো। ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, আজকেই একটা বৈঠক হয়েছে, আমরা যখন কথা বলছি সেদিনই একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কয়েকটি দলের সাথে। কয়েকটি দল প্রতিবেদনও দিয়েছে, বিএনপি হয়তো রবিবারে দেবে বলে জানা যাচ্ছে। ছোট প্যাকেজ বড় প্যাকেজ সংস্কারের প্রধান উপদেষ্টা বলে রেখেছেন, ছোট প্যাকেজ হলে ডিসেম্বর, বড় প্যাকেজ হলে জুনের মধ্যে নির্বাচন হবে। এই ঐক্যমত কমিশনের প্রক্রিয়া, ছোট প্যাকেজ বড় প্যাকেজ সব মিলিয়ে কি ডিসেম্বর, জুন, না কবে আসলে নির্বাচন, কি মনে হয়? শুনেন, নির্বাচন কবে হবে সেটা তো দূরের কথা। আমি বাংলাদেশ নিয়ে 1 মাসের প্রজেকশন দিতে রাজি। 1 মাস পরে কি হবে এটি আমি দিতে রাজি। সো বলার টাইম আমাকে নির্বাচন ডিসেম্বর পর্যন্ত আমাকে নিয়েন না, আমি অদূর যেতে পারবো না। আই এম সো উইক টু ওয়ার্ক। হ্যাঁ, অদূর পর্যন্ত আমি যেতে পারবো না। তবে একটা জিনিস আমি বুঝি, সেটা হলো যে এটা খুব হাসির ব্যাপার। মানে কি বলবো, সবাই কি অল হ্যাভ গন ম্যাড। এই যে শ্রম দিচ্ছি না, মেধা খাটাচ্ছি, সংস্কার এই সেই সব তো কিছুই করতেছি, এটা শেক্সপিয়ারের ভাষায় বলে মাছ অ্যাডো ফর নাথিং, কিছুর নার জন্য বিরাট হয়েছে। কেন আমি বলছি, আপনি সব সব ক্ষেত্রে চমকাবেন আমার পরের কথা বিষয়। সেটা হচ্ছে যে ধরেন একটা সুন্দর রিপাবলিক করলাম আমরা, কনস্টিটিউশন হয়েছে। এখন আগামী নির্বাচনে, আচ্ছা, কনস্টিটিউশন যে আপনি করবেন না, এই কনস্টিটিউশন একটা প্রভিশন থাকবে যে এটা সংশোধন করা যাবে, যে এত সংখ্যক সদস্য যদি চায়, উদাহরণ হইতে পারে আপনি যেভাবে সাজাবেন সংবিধান, আলিরিয়ার যেভাবে সাজাবে, যে এত সংখ্যক কি বলে যে সদস্য যদি মনে করে তাহলে সংসদ। এখন নেক্সট ইলেকশনে একটা দল অত সংখ্যক সদস্য পায়, সে তো এই সমস্ত কোন সংস্কারে যদি মনে করে যে আমার পক্ষে যাচ্ছে। মির্জা আব্বাস তো বলেই রেখেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তো বলেই রেখেছেন এই সংস্কার মানবেন না, কারেকশন করবেন যদি বিএনপি ক্ষমতায় আসে। এই আজকে বললেন, এটা আমি 2 মাস ধরে বলে আসতেছি। হোয়াট বেঙ্গল টুডে, আমি 2 মাস আগে বলে আসতেছি, বললো না। এটা গেল একটা। আরেকটা হলো, এটা হাইপোথেটিক্যাল কথা না গেছে। ধরেন সুন্দর কনস্টিটিউশন হয়েছে, একজন আর্মি জেনারেল মনে করলো এত টেক ওভার কি বলছিলেন, টেক ওভার করে। ক্যান কনস্টিটিউশন put constitution stop his takeover? Never. পারবেন না। উল্টা কি হবে, ক্ষমতা নেই, কনস্টিটিউশন held up করে, it is held up for indefinite period। কি করবেন আপনি, কি করবেন? তাইলে এই যে মানে যে কনস্টিটিউশনকে সংশোধন করা যায়, যেমন ধরেন আমি বলি যে 72 কনস্টিটিউশন তো একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন। হ্যাঁ, কিছু লোফল ছিল, 70 ক্লজ এটা মোটামুটি ডেমোক্রেটিক। Could it stop 4th Amendment? Could it stop 15th Amendment? Could it stop? হাসিনা চাইছে, হইছে।
Could it stop unconstitutional power of Ziaur Rahman? Could not. Could it stop Ershad to take over power? It could not. So what is the use of this constitution if there is no politics? Constitution হচ্ছে when politics fails comes the constitution. যখন রাজনীতিটা ফেল করে যায় তখন ওই শেলফ থেকে কনস্টিটিউশন বাইর করে, আচ্ছা দেখি তো এই ক্রাইসিসে কনস্টিটিউশন কি বলতেছে। ইফ দেয়ার ইজ নো পলিটিক্যাল ক্রাইসিস, এটা শেলফে থাকবে বছরের পর বছর, এটা তো কোনো দরকার নাই, তাই না? তো ফলে আপনার পলিটিক্স ঠিক নাই, আপনি কনস্টিটিউশন সাজাচ্ছেন, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, এটা কেউ বুঝতেছে না। তাহলে কি এই যে আপনি বলছিলেন এই যে মেধা বা এত শ্রম নিয়োগ বা বিনিয়োগ করা হচ্ছে সেগুলো পণ্ড শ্রমে পরিণত হতে পারে? হ্যাঁ, অ্যাবসলিউটলি পণ্ড শ্রম হয়ে যাবে যদি প্রোভাইডেড, যদি কোনো দল আপনার সংবিধান সংশোধন করার মতো যথেষ্ট সংসদ সদস্য তার থাকে, সে যে সমস্ত সংস্কার তার চিন্তার সাথে কোয়েনসাইড করবে না সে সেগুলি বাদ দিয়ে দিবে, আর তার চিন্তার সঙ্গে যেগুলি মিলে যায় সেগুলি ইনক্লুড করবে, সংবিধান সংশোধন করে ওগুলি ইনক্লুড করবে আর এগুলি এক্সক্লুড করে দেবে। বাংলাদেশের পলিটিশিয়ানরা তো ইয়ে না, মানে তারা তো ফেরেশতা না। একদম শেষ প্রশ্নে আসি। আপনি বলছিলেন যে মানে ডিসেম্বর পর্যন্ত আপনাকে না নেই, আপনি আসলে 1 মাস পরে কি হবে সেই ধারণা বা সেই পূর্বাভাসও দিতে পারবেন না, কিন্তু যেটি বলছেন যে আর্মির জেনারেল যদি মনে করেন টেক ওভার করতে চান, এরকম কি কোনো সম্ভাবনা, শঙ্কা বা পূর্বাভাস আপনার আছে যে এরকমও কিছু হতে পারে, কোনো কু হতে পারে? না, এটা অনেক ফার রিচে কথা, অনেক আগে পরের কথা বলছি। মানে নতুন একটা গভর্নমেন্ট আসার পরে যদি তারা ফেল করে তখন যদি আবার কেউ, এটা একটা হাইপোথেটিক্যাল, এটা আপনি সিরিয়াসলি কেন নিচ্ছেন? এটা এই আপনি বলতেছেন এই মুহূর্তে, না এই মুহূর্তে ওইভাবে বলা যাবে না, ওইভাবে বলা যাবে না। সিচুয়েশন কি দাঁড়ায়, আপনার গ্লোবাল সিচুয়েশন কি দাঁড়ায়, এখানকার ডোমেস্টিক পলিটিক্সটা মানে কতটা ডেটোরিয়েট করে, হ্যাঁ, বা আর্মির ভেতর মানে আর্মি সাইকোলজিটা কি, আর্মি সাইকোলজিটা কি, এটা তো আমি উই আর নট শিওর অ্যাবাউট ইট, মানে ওদের সাইকোলজিটা কি। সুতরাং এগুলি বলা, এগুলি প্রেডিকশন দেওয়া ঠিক হবে না, এগুলি প্রেডিকশন দেওয়া ঠিক হবে না। তবে একটা জিনিস আমি বুঝি শারমিন, এটা হচ্ছে যে দিস থিংস ক্যানট গো ফর মান্থস টুগেদার। এটা সোসাইটি নিতে পারবে না।